Yeah. আচ্ছা, থ্যাংক ইউ ফর দ্য ফ্লোর। আসসালামু আলাইকুম সবাইকে। আমি হচ্ছি আরিফুল হাসান শুভম। আমি পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে। আর পাশাপাশি লেখালেখি করি ছোটবেলা থেকে। কারেন্টলি অফিসিয়ালি আছি হচ্ছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড নিউজ পেপারে। এছাড়াও লিখছি দৈনিক ইত্তেফাকে। আর এই তো পরিচয়ের মধ্যে এইটুকুই। যেহেতু আমরা অলরেডি 20 মিনিট ওয়েট করেছি, আমরা ডিরেক্টলি আমাদের আজকে সেশনে চলে যাই। তো ফার্স্ট অফ অল আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাতে চাই। আপনারা হচ্ছে কন্টেন্ট রাইটিং এর উপর, স্পেশালি ব্লগ এন্ড কন্টেন্ট রাইটিং এর উপরে হচ্ছে আপনারা ইন্টারেস্ট দেখিয়েছেন। আপনারা এটা শিখতে ইন্টারেস্টেড, সো থ্যাংক ইউ সো মাচ। এবং আপনারা নিশ্চয়ই গতকালের সেশনটাতেও ছিলেন, এবং অনেক কিছু আমরা শিখতে পেরেছি আশা করি। তো আচ্ছা, লেট মি জাস্ট শেয়ার মাই স্ক্রিন ফার্স্ট। যদি কোনো কারণে আমাকে শুনতে পাওয়া না যায় তাহলে কাইন্ডলি একটু জানাবেন। আই ওয়ান্ট দিস হেল্প ফ্রম ইউ অল। আর এখন হচ্ছে আমার স্ক্রিনটা দেখা গেলে কাইন্ডলি জানাবেন। দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। অলরাইট, সো আজকের সেকেন্ড সেশনে বা এই ওয়ার্কশপের ডে 2 আজকে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হবে হচ্ছে নিউজ আর্টিকেল অ্যান্ড ফিচার রাইটিং। সো আই থিঙ্ক ইটস ভেরি ইন্টারেস্টিং থিং। সো দ্যাটস ওয়াই হচ্ছে আপনারা আজকে বেশ প্রায় মানে এক্সাক্ট টাইমে সবাই জয়েন করে বসে আছেন। থ্যাংক ইউ ফর দ্যাট। ওকে, ফার্স্টে আমি শুরু করি একজন ওয়ান অফ দ্য অ্যাডমায়ারেবল পারসনস অফ দিস ওয়ার্ল্ড, কারেন্ট ওয়ার্ল্ড, ইজ বিল গেটস। তার একটা উক্তি যা আমার বেশ পছন্দ, দ্যাট ইজ কন্টেন্ট ইজ কিং। তো কন্টেন্ট যখন কন্টেন্ট মার্কেটিং ইজ ওয়ান কাইন্ড অফ ডিজিটাল মার্কেটিং, এবং এই কন্টেন্ট মার্কেটিং যখন আপনি বিজনেস পার্সপেক্টিভ থেকে চিন্তা করবেন তখন আমরা বলতেই পারি যে কন্টেন্ট ইজ কিং। আসলে কিং এর মধ্যে এটা রোল প্লে করে বিজনেসকে গ্রোথ অনেক বেশি গ্রো করায়। সো দ্যাটস ওয়াই উনি কথাটা বলেছেন। সো আমরা আরো যখন শিখবো বা কিভাবে আসলে বিজনেসকে গ্রো করায় এটা জানতে পারবো, তখন আমরা আসলে তার সাথে একমত না হয়ে পারবো না। দ্যাটস দ্য থিং। সো শুরুতে আমি হচ্ছে ইন্ট্রোডাকশনটা দিয়ে নেই বিভিন্ন ফর্ম অফ রাইটিংস এর। তো লেখালেখি বলতে হয়তো বা ছোটবেলায় আমরা বুঝতাম গল্প কবিতা লেখা, বাট ইটস ফর অল অ্যাকচুয়ালি। আমরা এখন বড় হয়ে দেখতেছি যে ছোটবেলা থেকে লেখে না সেও আসলে লেখে, অ্যান্ড ইট অ্যাকচুয়ালি ট্রু। তো রাইটিং এর বিভিন্ন ফর্মস আছে, তার মধ্যে আমরা ফার্স্ট এখানে দেখতে পাচ্ছি কপি রাইটিং, দেন ব্লগ রাইটিং, আর্টিকেল, ফিচার অ্যান্ড নিউজ আর্টিকেল। এই কটা নিয়ে ফার্স্ট একটু বলি। সো ফার্স্ট হচ্ছে কপি রাইটিং। তো কপি রাইটিংটা আসলে ডিরেক্টলি একটা মানে বিজনেস পার্সপেক্টিভ থেকে দেখতে হয়। সো কপি, হোয়াট ইজ কপি? কপি ইজ এনিথিং দ্যাট প্রমোটস দ্য প্রোডাক্ট অফ আ বিজনেস। আপনার একটা কোম্পানির যে কোনো একটা লেখা, সেটা হতে পারে একটা ফেসবুক পোস্টের ক্যাপশন থেকে শুরু করে, একটা ইউটিউবে আপনি একটা ভিডিও আপলোড দিচ্ছেন সেটার ডেসক্রিপশন থেকে শুরু করে, একটা ইভেন্ট ডেসক্রিপশন থেকে শুরু করে এনিথিং, বা ইভেন একটা প্রোডাক্টের সাথে আপনি যখন ওয়েবসাইটে আপনার প্রোডাক্টগুলোর ছবি আপলোড করছেন, ছবির সাথে তো একটা কিছু লিখে দিতে হবে, সেই লেখাটাই হচ্ছে একটা কপি। সো একটা বিজনেসের হচ্ছে কপি ইজ আ ব্রড থিং ফর আ বিজনেস। সো কপি রাইটিংটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ বিজনেস, এবং ইটস ভেরি ডিমান্ডিং ইন দ্য কারেন্ট ওয়ার্ল্ড। তো কপি রাইটিং এর অনেক জব আপনারা রিক্রুটমেন্ট দেখতে পাবেন রেগুলার। আমি পার্সোনালি যদি বলি, আমি লিঙ্কডইনে, তো লিঙ্কডইনের সাথে আপনারা নিশ্চয়ই পরিচিত আশা করি। তো লিঙ্কডইনে হচ্ছে একটা ফিচার আছে, মানে একটা অপশন আছে যে আপনি যদি হয়ে থাকেন, লাইক আপনি যদি কি বলে সেলার হয়ে থাকেন, যদি আমি ফ্রিল্যান্সিং এর পার্সপেক্টিভ থেকে বলি, আপনি যদি সেলার হয়ে থাকেন, আপনি আপনার একটা স্কিল আছে, একটা অপশন। আচ্ছা, অনুমতি ছোট ভাই আছেন, নোটিফিকেশন আসবে। আমি এটা ওপেন করে রেখেছি। আমি খেয়াল করি অলমোস্ট এভরি ডে অর অ্যাট লিস্ট উইকলি অনেক বেশি নোটিফিকেশন আসে। তো জিনিসটা আসলে বুঝতে পারি যে এখন মানুষজন তার বিজনেস পার্সপেক্টিভ থেকে তার বিজনেসের জন্য আসলে অ্যাওয়্যার অফ দের কন্টেন্টস, যে কন্টেন্টটাকে ডেভেলপ করতে হবে। কপিরাইটিংটার এই জন্য তারা হচ্ছে কপিরাইটার খোঁজে, কপিরাইটার রিক্রুট করে। সো দিস ইজ ভেরি ডিমান্ডিং থিং। দেন আসে হচ্ছে ব্লগ রাইটিং অ্যান্ড আর্টিকেল রাইটিং।
এই দুটো জিনিস হচ্ছে কোয়াইট সিমিলার, ইয়েট দেয়ারস আ বিগ গ্যাপ, আসলে একটা মোটা দাগের পার্থক্য আছে। তো দুইটা একসাথে আমি ডিসক্রাইব করি যদি, ব্লগ রাইটিং আর আর্টিকেল রাইটিং দুইটাই হচ্ছে একটা কন্টেন্টের উপর, একটা বিষয়ের উপর আপনি লিখবেন, বাট ব্লগটাকে আমরা বলতে পারি হচ্ছে একদম মুক্তমনা লেখা, যেখানে কোনো নিয়ম কানুন, মানে there is no editor behind it, it will not be cross checked or anything. So blog is totally আচ্ছা, ব্লগটাকে আমি বলি হচ্ছে আনঅফিসিয়াল অপেড। অপেড কি সেটা আপনারা একটু পরে জানতে পারবেন, মানে ওপিনিয়ন এডিটোরিয়াল যেটাকে বলি, বা মতামত আর কি। তো এটাও এক ধরনের মতামত, বাট আনঅফিসিয়ালি। সো আপনি একটা বিষয়ের উপর লিখছেন, সেটার মধ্যে আপনি যা যা কিছুই লিখেন সেটা ফ্যাক্ট বেসড না, রাদার ইট ইজ অপিনিয়ন বেসড। সো আপনি রিসার্চ করে এটা আসলে মানুষ লিখে না। সাপোজ একটা যে কোনো একটা ইস্যু, সাপোজ এই তালেবান ইস্যু নিয়ে, তালেবানরা হচ্ছে আফগানিস্তান দখল করলো বা দায়িত্ব নিল, সো এই বিষয়টা নিয়ে আপনি যখন একটা ফেসবুকে পোস্ট দেন, বড় সড়ো পোস্ট একটা দেন, সেটাও কিন্তু একটা ব্লগ, দ্যাটস ওয়ান কাইন্ড অফ ব্লগ। সো আপনারা এখন বুঝতে পারছেন যে ফেসবুকের দিক থেকে যদি চিন্তা করেন, তাহলে অনেক ব্লগার আছে, অনেক মানুষের এরকম দেখেন আপনারা যে বড় বড় পোস্ট দেয় রেগুলার, তারা সবাই কিন্তু ব্লগার। অ্যান্ড ব্লগার জিনিসটা শুনে অনেকে ভয় পেয়ে যায়, ব্লগার রাজীব বা আমাদের বিভিন্ন ইস্যুর কারণে। সো ইটস অ্যাকচুয়ালি যেহেতু লিবারাল থিং, সো ব্লগাররা আসলে একদম কন্ট্রোভার্সিয়াল ইস্যু নিয়ে লেখালেখি করে অনেক বেশি। সো ইটস এ কাইন্ড অফ রিস্ক আপনি বলতেই পারেন, বাট স্টিল। আর ব্লগ রাইটিং নিয়ে আসলে ক্যারিয়ারের দিক থেকে যদি চিন্তা করেন, ডিরেক্টলি ব্লগ রাইটাররা তারা রিক্রুট করে না, বাট কপি রাইটার বা আর্টিকেল রাইটিংটা বা কন্টেন্ট রাইটার হিসেবে মানুষ রিক্রুট বেশি করে। সো ব্লগ রাইটিং ইজ পার্সোনাল থিং। আর আমি এখানে একটা জিনিস দেখাতে চাই, ব্লগ রাইটিং এর একটা বাংলাদেশি একটা বড় প্ল্যাটফর্ম আছে, এটা অনেক আগে থেকে যারা ঘাটাঘাটি করেন তারা দেখবেন, এটা হচ্ছে somewhereinblog.net, somewhereinblog.net, বাদ ভাঙার আওয়াজ, এটা হচ্ছে ট্যাগলাইন। সো এটা আমি অনেক আগে, প্রায় 2013 বা 12 দিক থেকে দেখতাম প্ল্যাটফর্ম, এখানে মানুষজন নিয়মিত লিখে। সো আপনারা চেক করে দেখতে পারেন, এখানে অনেক ব্লগ টক আছে, মানুষজন লিখে রেগুলার। এখন কেমন জানি না অডিয়েন্স, বা এখানে একটা স্ট্যাটিস্টিক দিতে পাচ্ছি, ভিজিটর কারেন্টলি আছে 33 জন ব্লগার, 800 ভিজিটর, মোবাইল থেকে এতজন। সো আছে অ্যাকচুয়ালি। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন যে ব্লগ জিনিসটা আসলে কি। আর আর্টিকেলটা হচ্ছে সবসময় ফ্যাক্ট বেসড, মানে রিসার্চ বেসড। আপনি অনেকগুলো নিউজ পেপার or মানে বিভিন্ন সোর্স থেকে হচ্ছে আপনি জেনে, আপনি নলেজ গ্যাদার করে দেন আপনি জিনিসটার উপর যখন লিখেন, তখন এটা হচ্ছে আর্টিকেল। সো আমরা যারা হচ্ছে রিসার্চ নিয়ে কাজ করি বা ইচ্ছা আছে যাদের, তারা রিসার্চ পেপার সম্পর্কে জানেন। সো রিসার্চ পেপার ইজ অলসো ওয়ান কাইন্ড অফ আর্টিকেল, ওটাকে আমরা বলি রিসার্চ আর্টিকেল। সো রিসার্চ আর্টিকেলের লেন্থটা হচ্ছে বড় হয় rather than ব্লগ। ব্লগটা হচ্ছে খুব বেশি হয় না, বাট আর্টিকেলটা হচ্ছে অনেক বড় হয়, সেটা আপনি 1000 থেকে 3000 বা 4000 ওয়ার্ডেরও হতে পারে আর্টিকেল। অ্যান্ড অ্যানাদার ডিফারেন্স ইজ ব্লগ হচ্ছে আপনারা ব্লগ লেখার জন্য হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট বানানো যায়, যেটাকে আমরা ব্লগ সাইট বলে থাকি। পার্সোনাল ওয়েবসাইট খুলে আপনি ব্লগ লেখা শুরু করে দিলেন, that works actually. But আর্টিকেলটা হচ্ছে আপনি ওইভাবেই করতে পারেন, it goes officially. আচ্ছা, দেন যা হচ্ছে ফিচার রাইটিং। সো ফিচারটা কি, এটা অনেক জনপ্রিয় একটা বিষয়, আপনারা অনেক বেশি শুনেন ফিচার। তো ফিচার রাইটিং ইজ সামথিং যেখানে হচ্ছে someone or something gets an exposure. সো কোনো একটা কিছুকে আপনি যখন তুলে ধরেন, সেটা হতে পারে একটা মানুষের একটা ভালো কাজ, একটা সাফল্য, অথবা একটা কোম্পানি হতে পারে, সেটা উইন্ডোজ 11 রিলিজ হলো, তারপর আপনি ওটা নিয়ে লিখলেন। সো it gets an exposure throughout your article. So that's a feature article. So feature article এর অনেকগুলো ফর্ম আছে, ওটা that's a different thing, but feature article হচ্ছে in general এটাই। And then finally news article হচ্ছে an article related to newspaper. নিউজপেপার হচ্ছে যে আর্টিকেল গুলো হচ্ছে নিউজ করে, শো করে, লাইক আজকের হচ্ছে মানে আপডেটেড জিনিসগুলো, আপডেটেড নিউজ, সমসাময়িক যে জিনিসগুলো,
সেটা হচ্ছে নিউজ আর্টিকেল। সো নিউজ আর্টিকেলটা আসলে প্রতিটা পেপার বা মিডিয়াতে হচ্ছে সিনিয়র জার্নালিস্টরা মানে এক্সিকিউটিভ লেভেলের যারা সিনিয়র তারাই অ্যাকচুয়ালি কভার করে জিনিসগুলো, নিউজগুলো, বিকজ দেয়ার আর ভেরি রুলস ফ্রম জার্নালিজম, দ্যাটস ওয়াই। সো ইটস নট আ ফ্রি প্ল্যাটফর্ম যে আপনি যে কোনো মানুষ হচ্ছে ইত্তেফাক বা যে কোনো একটা পেপারে গিয়ে নিউজ লিখতে পারবে এমনটা না। But you can write features and other things, your opinions and other things, but not news. So news article is not open for all. So মোটামুটি এ হচ্ছে আমাদের বিভিন্ন বিভিন্ন ডিফারেন্ট ফর্মস অফ আর্টিকেল। আমরা জানতে পারলাম কোনটা কি জিনিস, এটা আসলে জানতে হবে বিকজ আপনার যখন রিক্রুট করবে বা চাইবে কোনো একটা জায়গায় যে তারা আসলে কি চাচ্ছে সেটা তো বুঝতে হবে। তো আমি এরপর চলে যাই কন্টেন্ট মার্কেটিং। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি ফলস আন্ডার ডিজিটাল মার্কেটিং থিং, যেটা আই থিংক গতকাল বেশি কভার করা হয়েছে। সো আমরা বেশি এলাবোরেট করব না এখানে, বাট একটু ব্রিফ করি। সো কন্টেন্ট মার্কেটিং ইজ ওয়ান কাইন্ড অফ ডিজিটাল মার্কেটিং। সো ডিজিটাল মার্কেটিং তো আমরা বুঝি যে মার্কেটিং মানে হচ্ছে আপনার বিজনেসের প্রোডাক্টটাকে প্রচারিত করা, মানে প্রচার করা মানুষের কাছে পৌঁছে দেওয়া। সো একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে মার্কেটিং এর গোল কিন্তু সেল করানো না। সাপোজ আপনি অনেক বাজেটের মার্কেটিং প্ল্যান দিলেন, অনেক টাকা খরচ করলেন, বাট আপনার সেল হইলো না। সো মানে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি কিন্তু নট ফেইলিং। মানে আপনার মার্কেটিং এর গোল হচ্ছে জিনিসটাকে পৌঁছে দেওয়া মানুষের কাছে একটা ব্র্যান্ডিং করানো, আপনার বিজনেস বা কোম্পানির নামটা যেন সবাই জানে, সবার মাথায় যেন নামটা পরিচিত। এটা হচ্ছে মার্কেটিং এর গোল। সো সেল হোক বা না হোক, দ্যাটস নট ইটস কনসার্ন। সো কন্টেন্ট মার্কেটিং হচ্ছে যখন আপনি একটা কন্টেন্টকে ইউজ করে মার্কেটিং করেন। সো কন্টেন্ট হচ্ছে হতে পারে একটা আর্টিকেল আমি লিখলাম, সাপোজ আমি উইন্ডোজে মানে মাইক্রোসফটে কাজ করছি, জাস্ট সাপোজ। সো সাপোজ আপনি মনে করেন মাইক্রোসফটে কাজ করছেন, একটা আর্টিকেল লিখতে দেওয়া হলো। সো আপনি অনেক সুন্দর করে গুছিয়ে লিখলেন যে আর্টিকেলটা পড়লেই হচ্ছে আমার উইন্ডোজ 11 কিনতে ইচ্ছে করবে। So that's a content marketing, right? And that's a piece of featured article. তো এটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, যে কন্টেন্ট কে ইউজ করে আমরা যখন মার্কেটিং করি একটা কিছু একটা প্রোডাক্টের, সেটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। সো এটা আসলে বিজনেসের গ্রোথে অনেক বেশি হেল্পফুল। দ্যাটস ওয়াই বিল গেটস বলেছে কন্টেন্ট ইজ কিং। আর আমরা এমনিতেও বুঝতে পারি যে এখনকার সময়ে, আমি সবসময় বলি এখন হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের যুগ, বা এখন হচ্ছে কন্টেন্টের যুগ। সো কন্টেন্ট আসলে অনেক বেশি পাওয়ারফুল একটা টুল ফর আ বিজনেস। তো হাউ টু রাইট আ কপি। সো কন্টেন্ট মার্কেটিং যখন আপনি বিজনেসের জন্য করছেন, তখন ওটাকে আমরা যেমনটা বলছিলাম যে কপি রাইটিং। সো ওটা কিন্তু আলটিমেটলি বাই ডিফল্ট হচ্ছে কপি রাইটিংই বলা যায়। তো আপনি যখন কপি রাইটিং করবেন, কপি রাইটিং এর মধ্যে আপনার সবসময় টেন্ডেন্সি থাকবে আপনার কপিটা পড়ে যেন একজন কাস্টমার সেটা সেই প্রোডাক্ট বা সেই বিজনেসের প্রোডাক্ট কিনতে মানে ইন্সপায়ার্ড হয় বা মোটিভেটেড হয় জিনিসটা কেনার জন্য, বা একটা গুড ইমপ্রেশন ক্রিয়েট হয় সেই কাস্টমারের কাছে। সো আপনার এই টেন্ডেন্সি নিয়ে আপনার লেখা শুরু করতে হবে। সো হাউ টু রাইট অ্যাকচুয়ালি ইট ডিপেন্ডস আপনি কি লিখছেন। সাপোজ একটা ফেসবুক পোস্টের ক্যাপশন লিখছেন, সেই ক্ষেত্রে আপনি শুরু করতে পারেন একটা কোশ্চেন দিয়ে, যেমন আপনি দেখেন অনেক জায়গায় যে আপনি কি অমুকটা নিয়ে চিন্তিত কিনা, এই সেই মানে আপনার প্রবলেমটা। দেন আপনি বলতে পারেন যে কোন এই সলিউশনটা হচ্ছে আমাদের কাছে আছে, এবং আরো বেশি ডিটেইলস জানার জন্য কোথায় যেতে হবে, আমাদের ওয়েবসাইট বা আরো বেশি ভিডিও কন্টেন্ট যদি আমি দেখতে চাই, আপনি একটা ইউটিউব লিংক দিতে পারেন। সো ইউর টেন্ডেন্সি থাকবে মানে আপনার টেন্ডেন্সি হচ্ছে থাকবে ওইদিকে ড্রাইভ করানো মানুষকে। সো দ্যাটস ইট অ্যাকচুয়ালি। এন্ড ফাইনালি এসইও অপটিমাইজড আর্টিকেল বলতে আসলে এক সময় তো শুধু প্রিন্ট মিডিয়ার কথাই আমরা বুঝতাম যে একটা কিছু লেখা মানে হচ্ছে ওটা পাবলিশ হবে প্রিন্ট মিডিয়াতে, বাট এখন যেহেতু ডিজিটাল যুগ, এখন অনলাইন বেসড সবকিছু, এবং অনলাইন বেসড যেহেতু, তো সবাই হচ্ছে একটা জিনিস রিকোয়ারমেন্টে দেয়, একটা পয়েন্ট থাকে, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা সার্চ মানে যেটাকে আমরা এসইও বলি আর কি। তো এসইও অপটিমাইজড হতে হবে আপনার আর্টিকেলটা, এটা ইটস আ মাস্ট অ্যাকচুয়ালি। তো আপনি হয়তো বা সব পয়েন্ট বুঝলেন, বাট এটা কি বুঝলেন না, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে নেবে না, তারা রিক্রুট করবে না। সো
এটার কারণ হচ্ছে আপনি যেহেতু যদি এটা কিছু লিখেন সেটা অবশ্যই আপনার গুগলে বা যে কোনো জায়গায় সার্চ দিলে তো সেটাকে প্রথমে আসতে হবে। যদি না আসে তাহলে তো আপনার সেটা লিখে কোনো লাভ হচ্ছে না। তো সেই জন্যই আসলে কোম্পানিগুলো এটা চায়। তো এটা সম্পর্কে আই থিঙ্ক গতকাল আরো অনেক বেশি ডিটেলস জেনেছেন। সো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের হচ্ছে দুইটা ভাগ আছে, অফ পেজ এন্ড অন পেজ। তো আপনি মানে ফ্রন্ট এন্ড থেকে যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে কিওয়ার্ড। তো আপনার আর্টিকেলে কিওয়ার্ড নিয়ে বিভিন্ন কাজ করতে পারেন। ফার্স্টে চিন্তা করবেন যে আপনি আর্টিকেলটা কি নিয়ে লিখছেন, সেই আর্টিকেলের উপরে আর্টিকেলের মধ্যেও তো আরো অনেক সাব টপিক থাকে। একদম এক্স্যাক্টলি টু দ্য পয়েন্ট যাবেন যে আপনি আসলে কি নিয়ে লিখছেন। তো ওটার উপরে হচ্ছে আপনি কিওয়ার্ডটা আগে আইডেন্টিফাই করবেন, তারপরে হচ্ছে কিওয়ার্ডটা আপনি শুরুতে দিবেন, শেষে দিবেন, মাঝখানেও স্ক্যাটার্ড ভাবে ডিস্ট্রিবিউট করে দেবেন। এরপরে আরো বিভিন্ন কিছু আমি আই গেস গতকাল বোঝানো হয়েছে। সো আমরা সামনে আগে। আচ্ছা, আমরা চলে যাই এবার প্রিন্ট মিডিয়া আর্টিকেলে। সো প্রিন্ট মিডিয়া বলতে মেইনলি হচ্ছে আমরা যে কোনো কিছু, যে কোনো একটা মিডিয়া যেটা হচ্ছে ফিজিক্যালি পাবলিশ হয় সেটাকে আমরা বুঝি। সেটা হতে পারে ম্যাগাজিন, নিউজ পেপার অর এনিথিং। সো প্রিন্ট মিডিয়ার আর্টিকেল লেখার জন্য প্রিন্ট মিডিয়াতে সাধারণত আমরা বিভিন্ন নিউজ পেপারে দেখব 3 ধরনের নিউজ থাকে। ফার্স্ট হচ্ছে নিউজ আর্টিকেল, যেটা হচ্ছে প্রথম কয়েক পেজ থাকে সমসাময়িক বিষয়গুলো যে কি হচ্ছে না হচ্ছে। যেটা আমি বলছিলাম যে নিউজ আর্টিকেল রাইটিংটা আসলে ডিরেক্টলি এক্সিকিউটিভরা হ্যান্ডেল করে, যারা হচ্ছে জার্নালিস্ট তারা হ্যান্ডেল করে। আপনি যে কোনো মানুষ গিয়ে নিউজ আর্টিকেল লিখতে পারবেন না। সো ইটস নট ওপেন ফর অল। দেন আসে হচ্ছে অপিনিয়ন এডিটোরিয়াল বা অপ-এড যেটাকে বলে, বা বাংলায় বলে মতামত, এবং সেটাকে আরো বলে হচ্ছে কলাম। সো কলাম আপনারা অনেক বেশি শুনবেন এবং ইটস মানে শুনতে ভালো লাগে যে কলাম লেখে, এবং কলাম অনেক মানুষই লিখে। সো ইটস দ্য মোস্ট ওপেন প্ল্যাটফর্ম আই থিঙ্ক। যে কোনো মানুষ হচ্ছে তার মতামতটা লিখতে পারে। সো অপিনিয়ন এডিটোরিয়াল বা অপ-এড লেখার জন্য এই মঞ্চটা আসলে বা এই প্ল্যাটফর্মটা সব নিউজ পেপারে আছে এবং ইটস ওপেন ফর অল। তো আপনি যে কোনো একটা সমসাময়িক বিষয়ে কন্টেম্পোরারি ইস্যুর উপরে আপনার মতামতটা ফোকাস করবেন, আপনার মতামতটা তুলে ধরবেন। তো অপ-এড লেখার নিয়মটা কি? অপ-এড লেখার জন্য ফার্স্টে হচ্ছে আপনি টপিক সিলেক্ট করবেন। টপিক সিলেকশনের ক্ষেত্রে আপনি অবশ্যই জোর দিবেন যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, সবচেয়ে বেশি মানুষ ইন্টারেস্টেড, সেটা নিয়ে আপনি করতে পারেন। অথবা সবচেয়ে বেশি মানে মানুষের জানা প্রয়োজন এমন একটা কিছু, অথবা হচ্ছে যেটা নিয়ে একটা গুড অপিনিয়ন সবার কাছে মানে ছড়িয়ে দেওয়াটা প্রয়োজন এমন একটা কিছু হতে পারে। সো সেটার উপরে আপনি ফার্স্টে হচ্ছে জিনিসগুলো বলবেন, মানে আপনি আসলে কি কোন ঘটনা নিয়ে কিছু একটা বলতে চাচ্ছেন সেই বিষয়গুলো কিছু ফ্যাক্টস আগে তুলে ধরবেন। যেমনটা বলছিলাম যে ব্লগ আর হচ্ছে অপেড, এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে অপেড হচ্ছে অফিসিয়াল, ব্লগ হচ্ছে আনঅফিসিয়াল। সো অপেডের ক্ষেত্রে হচ্ছে আপনি রিসার্চ করবেন ঠিকই, বাট রিসার্চ থেকে অন্যের ওপিনিয়ন আপনি তুলে ধরবেন না। রিসার্চ থেকে আপনি জিনিস কিছু স্ট্যাটিস্টিক্স নিতে পারেন, গোটা বিষয়টা বোঝার জন্য আপনি রিসার্চ করতে পারেন। দেন বাট আপনি ইগনোর করবেন হচ্ছে অন্যের মতামতগুলো, ওগুলো এখানে আসবেন। আপনি ফাইনালি অপেডে হচ্ছে নিজের মতামতটা তুলে ধরবেন, আপনি অ্যাকচুয়ালি কি মনে করেন এই বিষয়টার উপরে। ওকে, অ্যান্ড ফাইনালি ফিচার রাইটিং, যেমনটা বলছিলাম যে ফিচার মানে হচ্ছে এমন একটা কিছু যার মধ্য দিয়ে সামথিং অর সামওয়ান গেটস এক্সপোজড বা গেটস প্রমোটেড। সো ফিচার রাইটিং হচ্ছে আমি নিজেও একটা সময় মনে করতাম ফিচার মানে হচ্ছে হয়তো বা একটা মানুষকে তুলে ধরা, লাইক একটা মানুষ একটা কিছু করেছে, সাপোজ ম্যাথ অলিম্পিয়াডে গোল্ড মেডেল পেয়েছে, তাকে নিয়ে লিখলাম, এটা হচ্ছে ফিচার, নাথিং এলস। বাট ইটস নট ট্রু। ফিচার হচ্ছে আরো বেশি ব্রড একটা জিনিস। তো এখানে শুধু মানুষের মধ্যে এটা সীমাবদ্ধ না, মানুষ বাদেও আপনি যেমনটা বলছিলাম যে আপনি উইন্ডোজ 11 নিয়ে লিখলে সেটাও একটা ফিচার, আপনি আপনি যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে লিখলে সেটা ফিচার, অথবা একটা টুরিস্ট স্পট, সাপোজ একটা ভালো একটা জায়গা যেটা খুব বেশি মানুষ যায় না, বেড়াতে যায় না, বাট আপনি দেখলেন যে হ্যাঁ যে জায়গাটা খুব সুন্দর এবং মানুষের আরো বেশি যাওয়া উচিত, সেটা নিয়ে আপনি লিখলেন, সেটাও কিন্তু একটা ফিচার। সো ইটস নট ম্যান্ডেটরি for it to be a living thing. So it can be an object, product or anything. So that's feature writing. So feature writing টা হচ্ছে আমি সবসময় বলি ফিচারের
সিনোনিমই হচ্ছে স্টোরি টেলিং, মানে ফিচার রাইটিং মানে হচ্ছে স্টোরি টেলিং। আপনি একটা গল্প বলবেন অ্যাকচুয়ালি। আপনি যখন একটা মানুষকে নিয়ে লিখছেন, তো সে কি করেছে সেই গল্পটা আপনি সবার কাছে তুলে ধরবেন, নট তার ভাষায় না, আপনি নিজের ভাষায় তুলে ধরবেন। সো ফিচার রাইটিং সম্পর্কে আরো সামনে জানবো পরের স্লাইডে। আচ্ছা ফার্স্টে, আচ্ছা এটা হচ্ছে রুলস টু কিপ ইন মাইন্ড হোয়াইল রাইটিং আ নিউজ পেপার আর্টিকেল। আচ্ছা ফার্স্টে বলে রাখি যে লেখালেখির সবচেয়ে সুন্দর বিষয়টা হচ্ছে ইউ আর লিবারাল হিয়ার। আপনার কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে এটা করতেই হবে, এটা না করলে আপনাকে ইউ হ্যাভ টু গিভ আ পেনাল্টি অর সামথিং। ইটস নট লাইক দ্যাট। সো লেখালেখির সবচেয়ে বেশি সুন্দর দিকটাই হচ্ছে এটা আপনি নিজের মতো করে লিখতে পারবেন, যাতে করে রিডার অ্যাট্রাক্টেড হয়। বাট স্টিল কিছু বিষয় তো ফলো করতেই হয়। সো ততটুকু যদি বলি, তার মধ্যে এই পয়েন্টগুলো উঠে আসে। ফার্স্টে হচ্ছে টাইটেল। তো টু টেলড টাইটেলটা আবারও বলি, ইটস নট লাইক এগুলো করতেই হবে, বাট ইটস দ্য বেস্ট থিং টু ডু। সো টাইটেল, টু টেলড টাইটেল আমরা কোনগুলোকে বলি? আচ্ছা এই যে সাপোজ এখানে এই স্লাইডের টাইটেলটা যদি দেখেন, ফিচার রাইটিং কোলন দিয়ে লিখেছি হচ্ছে হোয়াট এন্ড হাউ। সো ইটস আ টু টেলড টাইটেল। এখানে এই যে কোলনের আগের একটা টেল এবং পরের একটা টেল, আমরা এটাকে টেল বলি। সো ফার্স্টে হচ্ছে আপনি একদম মেইন জিনিসটা, কোর বিষয়টার কথা বললেন, এবং কোলনের পরে বলবেন হচ্ছে সেই বিষয়টার সাবটপিকটা। যে আমি এখানে ফিচার রাইটিং নিয়ে লিখছি, সো ফিচার রাইটিং ফার্স্টে বললাম, দেন কোলন দিয়ে বললাম যে ফিচার রাইটিং এর কোন বিষয়টা নিয়ে বলছি। আমি বলবো হোয়াট এন্ড হাউ, যে ফিচার রাইটিংটা কি এবং কিভাবে করতে হয়। সো ইটস আ টু টেলড টাইটেল। সাপোজ এটা রিসার্চ দ্য মাস্ট টু ডু ফর কন্টেন্ট রাইটিং। সো আমি এখানে কথা বলবো রিসার্চ নিয়ে, এবং রিসার্চটা আসলে কি, এবং অথবা আমি কি বলতে চাচ্ছি রিসার্চ বিষয়ে। দ্য মাস্ট টু ডু ফর কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট রাইটিং এর যে জিনিসটা হচ্ছে মাস্ট টু ডু, মানে আরেকটু ডিসক্রাইব করে দেওয়া আসলে বিষয়টা। সো ইটস ভেরি অ্যাকসেপ্টেড থিম, মানে এই টু টেলড টাইটেল রাইটিংটা মানে এভাবে লিখলে অনেক বেশি অ্যাকসেপ্টেবল, এবং জিনিসটা নিউজ পেপারে বিশেষ করে অনেক বেশি মানে প্রেফার্ড আর কি। অ্যান্ড ইট অ্যাকচুয়ালি ক্রিয়েটস অ্যান অ্যাট্রাকশন, রাইট? এখানে যখন আমি বলছি রিসার্চ, ফার্স্টে আপনি বিষয়টা সম্পর্কে জানলেন যে আমি কি বলবো, দেন আমি বলে দিলাম যে এটা হচ্ছে একদম মাস্ট টু ডু। তখন আপনি অবশ্যই জানতে চাইবেন যে যেহেতু এটা অবশ্যই একটা মাস্ট টু ডু, সো আমার জানতেই হবে যে রিসার্চটা কি বা কিভাবে করে। সো ইট অ্যাকচুয়ালি অ্যাট্রাক্টিং ইউ। যেমন এখানে আরেকটা এক্সাম্পল আছে, ক্যারিয়ার ইন কন্টেন্ট রাইটিং, অপরচুনিটিস অ্যান্ড হাউ টু স্টার্ট। সো আমি এখানে কথা বলবো, আমি মানে এক্স্যাক্টলি বলেই দিচ্ছি যে আমি কন্টেন্ট রাইটিং এর ক্যারিয়ার নিয়ে কথা বলবো, আরো এক্স্যাক্টলি বলে দিচ্ছি যে কি কি অপরচুনিটিস আছে এবং কিভাবে আপনি শুরু করবেন সেটা নিয়ে কথা বলবো। সো আপনি কিন্তু একটা ব্রড আইডিয়া পেয়ে যাচ্ছেন যে আমি আসলে কি নিয়ে কথা বলবো। সো আপনার যদি সেটা প্রয়োজন হয়, তাহলে আপনি অবশ্যই এই আর্টিকেলটা পড়বেন, বিকজ আপনি এই জিনিসগুলো এখানে জানতে পারবেন। তো আচ্ছা আমরা পিছনে ফিরে যাই। ওকে, হ্যাঁ। তো এভাবে হচ্ছে আর টাইটেল রাইটিংটা করতে হয়। সো টাইটেলটা আসলে নট লাইক যে এটা ফার্স্ট থিং বলে সবার আগে করতে হবে। আমি পার্সোনালি যেটা করি, টাইটেলটা হচ্ছে সবার লাস্টে লিখি, বিকজ হচ্ছে আমার আর্টিকেলটা কেমন হবে বা কি লিখবো আসলে আমি তো শুরুতেই জানি না, তাই না? তো লেখাটাকে শেষ হওয়ার পরে যখন আমি পুরোটা গো থ্রু করি বা পড়ার পরে বুঝতে পারি যে আসলে জিনিস মানে কি কি জিনিস আমি আসলে লিখলাম, মানে আই এম ডান, রাইট? আমার লেখা শেষ। সো আসলে কোন জিনিসগুলো উঠে এসেছে, সো সেই পার্সপেক্টিভ থেকে আমি ফাইনালি টাইটেলটা চুজ করি। তো তখন হচ্ছে জিনিসটা বেস্ট হয় আর কি। তো টাইটেল হতে হবে অবশ্যই রিলেটেবল, এবং মানুষ যেন যেমন আপনি ইউটিউবের কথা যদি চিন্তা করেন, একটা ভিডিও ফার্স্টে আমরা কি দেখি, আমরা থাম্বনেইলটা দেখি, থাম্বনেইল দেখি। তো থাম্বনেইল হচ্ছে একটা ফার্স্ট ইমপ্রেশন। তো সেরকম আর্টিকেলের ক্ষেত্রে হচ্ছে টাইটেলটা ফার্স্ট ইমপ্রেশন। টাইটেল দেখে যেন মানুষ বুঝে যে এখানে সে কি শিখবে এবং অ্যাট্রাক্টেড হয়। সো টাইটেলটা সেভাবে লিখতে হবে। অ্যান্ড দেন নিউজপেপার আর্টিকেলটা হবে হচ্ছে ব্রিফ অ্যান্ড টু দ্য পয়েন্ট। নিউজপেপার আর্টিকেল, আচ্ছা একটা মজার জিনিস শেয়ার করি। সেদিন একটা ফ্রেন্ড হচ্ছে আমাকে বলছিল যে লিখতে চায়, মানে একটা আর্টিকেল লিখছে আর কি নিউজপেপারের জন্য। সো হি ইজ আ বিগিনার, অ্যাকচুয়ালি টোটালি বিগিনার, জাস্ট আউট অফ কিউরিওসিটি
ও হচ্ছে লিখতে যাচ্ছে, তো আমাকে বললো যে আচ্ছা দোস্ত, কিভাবে লিখবো না লিখবো বললাম ডিটেলস, দেন বলছে যে আচ্ছা ঠিক আছে কত ওয়ার্ড জিজ্ঞেস করতেছে। তারপর আমি বললাম যে অ্যারাউন্ড 1000, লেস দেন দ্যাট ইজ প্রিফার্ড। ও অবাক হয়ে বলতেছে যে আচ্ছা এত ছোট, আমি তো ভাবছি 5000 ওয়ার্ড। আই জাস্ট লাভড অ্যাকচুয়ালি। এত বড় আর্টিকেল আপনি লিখলে বুঝবেন 5000 ওয়ার্ড কত বেশি, অ্যান্ড ইভেন 1000 ওয়ার্ডও কিন্তু অনেক বেশি, আপনি লিখলে জিনিসটা বুঝতে পারবেন 1000 ওয়ার্ড অনেক বেশি। তো একটা নিউজ পেপারের আর্টিকেল হয়তো আপনি যখন পড়বেন, পড়ার সময় দেখবেন যে 1000 ওয়ার্ড পড়তে আসলে অ্যাকচুয়ালি ইট টেক্স মাচ টাইম। সো আপনার চিন্তা করতে হবে যে একজন রিডার আসলে কতটুকু সময় দেয় একটা আর্টিকেল পড়ার পেছনে। আমরা তো নিউজ পেপার আসলে প্রথমে হেডলাইন, আমার পার্সোনাল যেটা অভ্যাস, ছোটবেলায় তো শুধু খেলার পাতা পড়তাম, স্পোর্টস পেজ পড়ে শেষ, বাকিটা বাবার হাতে দিয়ে দিতাম। আমি জাস্ট স্পোর্টস এর পেজটা নিয়ে বাকিটা বাবাকে দিতাম। তো এরপরে এখনো যদি বলি, এখন না মানে বড় হওয়ার পরেও হচ্ছে মানুষ সাধারণত হেডলাইনটা বেশি পড়ে, হেডলাইন পড়ে, তো যেটা খুবই না পড়লেই নয় সেটার হচ্ছে ডিটেলসটা পড়ে, রাইট? সো এটা আসলে মাথায় রাখতে হবে যে বড় জিনিস কেউ পড়বে না, অ্যাটলিস্ট নিউজ পেপারের ক্ষেত্রে। সো জিনিসটা ব্রিফ করতে হবে, লেস দেন 1000 ইজ প্রেফার্ড, অ্যান্ড ইট বেস্ট হয় হচ্ছে 700 বা 800 এর মধ্যে, এই রেঞ্জে 700 থেকে 800 হচ্ছে বেস্ট ফর আ নিউজ পেপার আর্টিকেল। সো এরপর হচ্ছে ইন শর্ট প্যারাগ্রাফস, জিনিসটাকে ছোট ছোট প্যারাগ্রাফে রাখতে হবে। অনেক বড় বড় প্যারাগ্রাফ করলেও হবে না, একটা প্যারাগ্রাফের মধ্যে আপনার থাকতে পারে 3টা 4টা সেন্টেন্স, not more than that। আমার ফলে আমার ফলে এবং আর প্যারাগ্রাফের সংখ্যা যতই হোক, দ্যাটস নট ইউর কনসার্ন। প্যারাগ্রাফের সংখ্যা যতই হোক ওটা সমস্যা নেই, আপনি লিখে যাবেন, বাট শর্ট প্যারাগ্রাফ করে মানে ইন্টারভাল দিয়ে দিয়ে যেতে হবে, বিকজ মানুষ হচ্ছে একটা বড় প্যারাগ্রাফ দেখলে ওটা স্কিপ করে যায়। ছোট একটা দেখলে, সাপোজ 4টা লাইন আছে, তখন কিন্তু সে শুরুটা অ্যাটলিস্ট পড়বে, সে ফার্স্ট লাইনটা পড়বে, ফার্স্ট লাইন পড়লে সে সেকেন্ড লাইন পড়বে, সেকেন্ড লাইন পড়লে সে 4টা লাইন অবশ্যই পড়ে শেষ করবে। সো প্যারাগ্রাফগুলো হচ্ছে ছোট ছোট হবে। তারপরে হচ্ছে একটা জিনিস ফলো করতে হয়, সেটা হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং থিং। আচ্ছা, মোস্ট ইন্টারেস্টিং থিং হবে, মোস্ট ইন্টারেস্টিং থিং কামস ফার্স্ট। তো নিউজ পেপার আর্টিকেলের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং জিনিসটা আমার আগে বলে দিতে হবে, নট লাইক এটা আমি কি বলে একটা সাসপেন্স হিসেবে রেখে দেবো, একদম লাস্টে বলবো, এমন রাখলে আসলে কেউ সেটা জানবেও না, করবেও না। সো আপনি যখন একটা ফিচার লিখছেন, সাপোজ একটা অর্গানাইজেশন সম্পর্কে আপনি লিখছেন, তো অর্গানাইজেশনটা কি, মানে তার ডেফিনেশন লাস্ট, মানে ডেফিনেশনটা একদম শেষে আসবে, বিকজ অ্যাজ আ রিডার তারা কি মানে তারা কারা সেটা আমার জানা জরুরি না, সেটা আমার না জানলেও চলছে, বাট তারা কি করছে সেটা হচ্ছে আমার জানাটা জরুরি। এবং আপনি নিউজ পেপার আর্টিকেলের মধ্যে মানে ওই ফিচারের মধ্যে থেকে কিন্তু ওটা জানাতে চাচ্ছেন, রাইট? তারা হচ্ছে নিশ্চয়ই একটা ভালো কাজ করেছে বা একটা ফিচার ওর্দি কাজ করেছে, যেটা হচ্ছে আপনি সবাইকে জানাতে চাচ্ছেন এবং ইন্সপায়ার করতে চাচ্ছেন। সো দ্যাট থিং উইল কাম ফার্স্ট। ফার্স্ট বলতে আবার একদম প্রথম লাইনে না, আপনি একটু করবেন জিনিসটা দিয়ে যে বর্তমানে সমস্যা বা এমন কিছু, দেন তারা কোন সলিউশনটা এনেছে বা তারা কোন সুন্দর কাজটা করেছে বলে দিবেন। যাবে 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 লাস্টে হচ্ছে আপনারা, লাস্টে হচ্ছে আপনি বলে দিতে পারেন যে এই অর্গানাইজেশনটা হচ্ছে অমুক সালে ফাউন্ড হয়েছিল এন্ড তারা এই জায়গায় এইভাবে কাজ করছে, ব্যাস শেষ। তো জিনিসটা হচ্ছে এভাবে আসবে। অ্যান্ড ওয়ার্ড লিমিট যেটা বললাম, 700 থেকে 800 ওয়ার্ড হচ্ছে প্রেফার্ড, অ্যান্ড ম্যাক্সিমাম হচ্ছে 1000 ওয়ার্ড। আপনি লিখতে পারেন আরো চাইলে, বাট দ্য প্রবলেম ইজ নো ওয়ান উইল রিড, রাইট? So of course you will want readers to read your article, otherwise it's not you are not successful as a writer. আচ্ছা, and feature writing এর চলে যায়। feature writing টা হচ্ছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং, and this is the thing I'm the most মানে মোস্টলি আমি যেটাতে আছি আর কি, যে জিনিসটা হচ্ছে বেশি করছি। সো ফিচার রাইটিং টা হচ্ছে ফার্স্টে আপনার করতে হবে টপিক সিলেকশন। ওকে, সো টপিক সিলেকশনের জন্য আপনার হচ্ছে কিছু বিষয় মাথায় রাখতে হবে, আপনাকে আপডেটেড থাকতে হবে কি হচ্ছে না হচ্ছে। এটা আপনার আসলে ইয়া হতে পারে, চিন্তা আসতে পারে কে কি করছে, এত বড় দেশ কে কোন জায়গায় কোন
অজপাড়া গায়ে তো মানুষ কত বড় বড় কাজ করছে, সো সেগুলো আমি এখানে ঘরে বসে কিভাবে জানবো? The thing is, if you keep your eyes and ears open, you will know it actually. আমি 2018 সাল থেকে ফিচার লিখছি এবং এই জিনিসটা সবচেয়ে বেশি জিনিসটা আসলে শুরুই হয়েছিল এই কারণে, বিকজ অনেক কিছু হচ্ছে আমার চোখ কানে আসতো এবং দেখতাম যে আসলে এটা করছে, আজকে জানলাম এটা করছে, আজকে আরেকটা নিউজ জানলাম। সো এইভাবে যখন রেগুলার জানছি দেন আই felt the necessity to start to write feature and to uh, to make it reach to several people, মানে আরো অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার তাগিদটা আমি তখন আসলে বুঝতে পেরেছি বা ফিল করেছি। সো আসলে আপনি যখন আপডেটেড থাকবেন, সবসময় নিউজ করবেন, কে কি করছে সব, মানে চোখ কান খোলা রাখলে আপনি অবশ্যই জিনিসটা পাবেন বা জানবেন। সো টপিক সিলেকশনের ক্ষেত্রে আপনি অবশ্যই এথিক্যাল থাকবেন। একটা জিনিস, সাপোজ যখন ফিচার রাইটিং এর মানে শুরু করবেন তখন একটা জিনিস খেয়াল করবেন, যেমন আমি এখন দেখছি যে প্রচুর মানুষ নক করে, হ্যাঁ, আউট অফ নো হেয়ার নক করে যে ভাই আমি এরকম এরকম একটা কিছু করেছি, সো আমি চাই জিনিসটা নিউজ পেপারে আসুক বা একটু প্রমোশন পাক। ওকে, দ্যাটস গ্রেট, দ্যাটস আই ওয়েলকাম ইট, আই অ্যাপ্রিশিয়েট ইট, বাট যখন আমি জানি টোটাল ডিটেলসটা, আমি নিজে থেকে ঠিক বলি, টাইম বের করে বলে যাচ্ছি আমি একটু শুনবো, দেন প্লিজ আপনি যখন ফ্রি হন একটু কল দেন বা আমরা কথা বলি। দেন সে হচ্ছে কথাটা তো বলে, সো ডিটেলসটা বলে, মানে যখন সে পিচ করে আর কি তার স্টোরিটা আমার কাছে, দেন আই ডোন্ট ফিল ইন্টারেস্টেড অ্যাকচুয়ালি, বিকজ আমি নিজেও বুঝতেছি, সে নিজেও বুঝতেছে যে ইটস নট সামথিং worth featuring. It's not something to get published in a newspaper, in a national daily newspaper. So অনেকে এরকম নক দিবে, অনেকে, সবাই তো চায় নিজেকে একটু তুলে ধরতে, আমরা সবার মধ্যে এই টেন্ডেন্সি আছে। সো আপনার কাছে এরকম রিকোয়েস্ট আসলে আপনি যে সব অ্যাকসেপ্ট করবেন, অথবা আপনি নিজে থেকে হচ্ছে তেমন কোনো আহামরি কাজ না এমন কিছু ইয়া করবেন, এমন কিছুর উপরে ফিচার লিখবেন, দ্যাট অ্যাকচুয়ালি বিকামস এ গার্বেজ and it ruins the quality of a newspaper or anything. সো এই জিনিসটাতে আসলে ইয়া করবেন, আপনি ভালো জিনিসগুলোকে তুলে ধরেন, যে জিনিসটা থেকে মোটিভেটেড হয়ে আরো মানুষ ওরকম ভালো কাজ করে। যেমন আমি রিসেন্টলি ইত্তেফাকের জন্য ইত্তেফাকে একটা আর্টিকেল সাবমিট করলাম, রোমাস কিচেন নামে একটা অনলাইন মানে ফেসবুক বেসড একটা পেজ আছে, একজন মহিলা, তিনি হচ্ছে রোগীদের জন্য ফ্রি খাবার দেন। আগে হচ্ছে কেক টেক বানাতেন, তো তার স্টোরিটা খুব ইন্টারেস্টিং। আগে হচ্ছে কেক টেক বানিয়ে সেল করতেন আর কি, ফেসবুক পেজড। তো তার বাবা মারা যায় অ্যাক্সিডেন্টালি, তার বাবা হচ্ছে হার্ট অ্যাটাক করে মারা যায়। এরপর হচ্ছে তিনি চিন্তা করেন, তারপর হচ্ছে একজন মানুষ নক দেয় যে আমার কোথাও কি, মানে ফেসবুকে একজন পোস্ট দিয়েছিল যে অসুস্থ, তার শ্বশুর শাশুড়ি অসুস্থ, তো কোথাও কি স্যুপ পাওয়া যায় কিনা, এরকম কেউ আছেন, এরকম জিজ্ঞেস করছে। তো সে ওটা দেখার পরে চিন্তা করছে যে ইটস মানে দেয়ার্স আ স্কোপ, সেখানে একটা স্কোপ দেখতে পেয়েছে যে তাহলে তো আমি এমন একটা কিছু শুরু করতে পারি যেখানে হচ্ছে রোগীদের জন্য নরম খাবার পাওয়া যাবে এমন কিছু। তো সে হচ্ছে স্যুপ বানিয়ে তাকে খাওয়াইলো, তারপরে সে হচ্ছে ফিল করছে যে সে তার নিজের বাবাকে খাওয়াচ্ছে। তার বাবা কিন্তু ইতিমধ্যে হচ্ছে মারা গিয়েছেন। তো সে হচ্ছে জিনিসটা ওখান থেকে শুরু করলো, এরপর হচ্ছে আর থামে নাই। মধ্যে সে কথা বললে আমি শুনলাম, জিজ্ঞেস করছিলাম তো এটা কতদিন চালিয়ে যাবেন, যেহেতু একটা বিজনেস পার্সপেক্টিভও আছে। সো তিনি বললো যে যারা একদম মুমূর্ষ তাদের জন্য আমি সারা জীবনই করে যাবো ইনশাল্লাহ। তো ইটস আ থিং দ্যাট শুড গেট পাবলিশড, দ্যাট শুড গেট এক্সপোজার। তো এরকম ভালো ভালো কাজগুলোকে আপনারা তুলে ধরবেন ফিচারের মাধ্যমে বা সুন্দর জিনিসগুলোকে। সো ইয়া, টপিক সিলেকশনটা গেল। এরপরে হচ্ছে একটা বড় বিষয়, ফিচার রাইটিং এর জন্য কি ইন্টারভিউ মাস্ট কিনা। তো the question is the answer is almost yes, because of course it is, যখন হচ্ছে এটা মানে কোনো পার্সনের বিষয়, আপনি তো উইন্ডোজ 11 কে ইন্টারভিউ করতে পারবেন না, অথবা কোনো একটা প্রোডাক্টকে তো ইন্টারভিউ করা যায় না। সো যখন আপনি একটা পার্সনকে নিয়ে লিখছেন ফিচার, তাকে তার ইন্টারভিউটা নেওয়ার জন্য নিলে আপনার কি কি হয় সেটা হচ্ছে যে আপনি তার পার্সপেক্টিভটা জানতে পারেন, সে কিভাবে কি চিন্তা থেকে জিনিসটা শুরু করেছে বা তার স্ট্রাগল গুলো সবকিছু কিন্তু একদম টু দা পয়েন্ট জানতে পারেন। এখন আপনি বলতে পারেন আচ্ছা, আর সাপোজ তার নিউজটা আরো কয়েকটা সোর্সে পাবলিশ হয়েছে, তাহলে আমি কি সেখান থেকে জাস্ট রিসার্চ করে লিখে দিলে কি হয় না, আবার ইন্টারভিউ নেওয়া তো প্যারা। তো দ্য অ্যান্সার ইজ
আপনি একবার শুরু করেন, দেখবেন লেখার থেকেও হচ্ছে ইন্টারভিউ নেওয়াটা বেশি মজার, বুঝছেন? বিকজ আপনি এখানে গল্পটা ডিরেক্ট সরাসরি শুনতে পাচ্ছেন, এবং তার পার্সপেক্টিভটা, তার চিন্তাটা সরাসরি বুঝতে পারছেন। এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ, আপনি যখন অন্য জিনিস জায়গা থেকে নিবেন তখন কিন্তু আপনি কোনো কোটেশন নিতে পারবেন না, বিকজ তারা কিন্তু ইন্টারভিউ নিয়ে জিনিসটা পাবলিশ করছে। সো দ্যাটস আ কপিরাইট ইস্যু, দেয়ারস আ কপিরাইট ইস্যু। সো আপনি ওইটা কিন্তু ডিরেক্টলি ইউজ করতে পারবেন না। সো তার একটা কোটেশন, তার একটা কথা যদি আপনার মেনশন করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার নিজের ইন্টারভিউ থেকে জিনিসটাকে নিতে হবে। সো এখন প্রশ্ন আসতে পারে যে আচ্ছা, ফিচার লেখার জন্য কি তার মানে ওই মানুষটার কোনো একটা কোটেশন দেওয়াটা কি মাস্ট? ওকে, দ্য অ্যান্সার ইজ মানে অলমোস্ট ইয়েস এগেইন, বিকজ এটা হচ্ছে ফিচারের একটা সবচেয়ে আকর্ষণীয় বা ইন্টারেস্টিং থিং। সে আসলে কি বলেছে, তার একটা কোটেশন দিয়ে জিনিসটা শেষ করা, বা এটা আসলে খুবই ইন্টারেস্টিং থিং, বিকজ তার সরাসরি তার মুখ থেকে মানুষ শুনছে তখন, রিডার। সো দ্যাটস ওয়াই। ওকে, দেন টাইটেল, যখন আপনি ফিচারের টাইটেল লিখবেন ওই সেম জিনিস ফলো করবেন আগে যেটা বললাম, টু টেল, অ্যান্ড ফার্স্টে বলতে পারেন যে কে কি করেছে, দেন হচ্ছে জিনিসটাকে আরেকটু এলাবোরেট করা। দেন ফাইনালি স্টোরি ফিচারটা হবে, আমি যেমনটা বলছিলাম যে ফিচার মানে হচ্ছে স্টোরি টেলিং। আপনি একটা গল্প বলবেন, আপনি কিছু লিখছেন, আপনি হচ্ছে জাতিকে একটা গল্প শোনাচ্ছেন, বা সব মানুষকে একটা গল্প শোনাচ্ছেন। সো সেই টেন্ডেন্সিটা মাথায় রেখে লেখা শুরু করবেন, তাহলে জিনিসটা খুবই অ্যাট্রাক্টিং হবে। Let's move forward. And research, the must to do for content writing. Okay, so creative writing is the first যেটা লেখা আছে এখানে, the key difference, the core difference between content writing and is research. তো ক্রিয়েটিভ রাইটিং বলতে এখানে বোঝাচ্ছি হচ্ছে গল্প বা কবিতা লেখা। তো আপনি মানে আপনি একটা কবিতা লেখার জন্য তো রিসার্চ করেন না, রাইট? আপনি জাস্ট ইট actually comes from your feelings, from your emotion, right? আপনি এখন যে মুডে আছেন, মুড থেকে জিনিসটা আসলে মানে আপনার ইমোশন থেকে জিনিসটা আসে, কিছু কথা, সেই কথাগুলোকে জাস্ট মানে কবিতা আকারে জিনিসটা উঠে আসে। সেম গোজ ফর স্টোরি। আপনি একটা ঘটনা, যেটা একটা আনরিয়াল ঘটনা, যেটা হচ্ছে আপনার মাথায় আসছে যে এরকম একটা কিছু হতে পারে, সেটাকে আপনি লিখবেন, সেটা গল্প। হ্যাঁ, আমি এটা ঠিক যে আপনি গল্প লেখার সময়ে বিভিন্ন পর্যায়ে আপনার বিভিন্ন কিছু জানার জন্য রিসার্চ করতে হয়। সাপোজ আপনি একটা সায়েন্স ফিকশন লিখছেন, সেক্ষেত্রে তো অনেক রিসার্চ করতে হবে বিভিন্ন বিষয়ে। বাট দ্য থিং ইজ, এই রিসার্চ আর ওই রিসার্চ ইজ ডিফারেন্ট। এই ক্ষেত্রে আমরা জাস্ট একটা জিনিস জানার জন্য, নিজের জ্ঞান বাড়ানোর জন্য আমরা রিসার্চ করি। নিজে জেনে জিনিসটাকে আমি আবার ফিরে যাই হচ্ছে আমার গল্পে, রাইট? আমার গল্পের মধ্যে হচ্ছে জিনিসটা সরাসরি আসে না, আমি আমার মতো করে গল্পটা কন্টিনিউ করি। বাট কন্টেন্ট রাইটিং যেটা, সেক্ষেত্রে হচ্ছে আমরা বিভিন্ন সোর্স থেকে জিনিসগুলো নিয়ে সেটার উপর বেস করেই কিন্তু লিখি ডিরেক্টলি। সো এটা হচ্ছে একটা কি ডিফারেন্স। সো ক্রিয়েটিভ রাইটিং এ রিসার্চ একদমই নাই তা না, থাকুক বা না থাকুক, বাট the thing is, it's not totally research based, but content writing is totally research based. So রিসার্চের জন্য ফার্স্টের কিছু স্টেপ ফলো করবেন। ফার্স্টে হচ্ছে ফাইন্ড অথেন্টিক সোর্সেস। ফার্স্টে হচ্ছে আপনার সোর্স, অবশ্যই যে একটা বিষয়ের উপরে তো অনেক প্রায় কোটি কোটি কন্টেন্ট আছে, রাইট, ইন্টারনেটে। সো আপনার আগে ফাইন্ড আউট করতে হবে আপনি কোন সোর্সগুলো নেবেন। সো এই ক্ষেত্রে আপনারা সবাই তো জানেন কোন কোন মিডিয়া অথেন্টিক, ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো, বিবিসি, সিএনএন, তারপরে হচ্ছে ফোর্বস, রয়টার্স, এন্ড আল জাজিরা থেকে শুরু করে নিউজ মিডিয়া যেগুলো আছে, সেগুলো তো অনেকগুলো আছে যেগুলো অথেন্টিক। তো সেগুলো তো আছে। এরপর পাশাপাশি আছে হচ্ছে হ্যাঁ, ইউটিউব চ্যানেল। আপনাদের আমাদের সবারই যেহেতু ভিডিও দেখার অভ্যাসটা একটু বেশি, সো হয়তো বা আপনি আর্টিকেল খুব বেশি, আর্টিকেল তো পড়তে হয়, বাট ভিডিওগুলো তো দেখলেই হয়ে যায়, ইজি, রাইট? সো আমরা হয়তো বা ইউটিউবে চলে যাবো জিনিস রিসার্চ করার জন্য, বাট ডোন্ট ডু দ্যাট।
আপনি আগে হচ্ছে আর্টিকেলগুলো মানে বেস্ট আর্টিকেলগুলো ফাইন্ড আউট করেন, এরপরেও যদি আরো কিছু জানতে ইচ্ছে করে দেন গো টু ইউটিউব। অ্যান্ড ইউটিউবেও বেশ কিছু চ্যানেল আছে যেগুলো খুবই অথেন্টিক অ্যান্ড রিলায়েবল, সেগুলো আপনি নিতে পারেন ইনফরমেশন। তো যারা হচ্ছে রেগুলার ইউটিউব ইউজার তারা নিশ্চয়ই জানেন যে কোন ইয়াগুলো, মানে আপনারা নিজেরাই বুঝতে পারবেন, চ্যানেলে ঢুকলেই বুঝতে পারবেন যে কোনটা অথেন্টিক অর নট। অ্যান্ড অলসো যদি তারপরে কোনো কনফিউশন থাকে দেন ওই ইনফরমেশনটা আবার একটু গুগলে সার্চ দিয়ে দেখতেই পারেন। বাট মানে আপনার মেইন রিসোর্সটা হওয়া উচিত হচ্ছে বিভিন্ন আর্টিকেল মিডিয়া আর কি। সো আর্টিকেলগুলো হচ্ছে আপনি আগে ফাইন্ড আউট করবেন কোন কোন আর্টিকেলের উপর আপনি 8টা বা 10টা, এটা অ্যাকচুয়ালি কোনো লিমিটেশন নাই। বাট আপনি এখন জিজ্ঞেস করতে পারেন না যে মিনিমাম কয়টা পড়া উচিত। আচ্ছা, এখানে দ্য অ্যান্সার ইজ ফার্স্টে আপনি একটা আর্টিকেল পড়লেন, অ্যান্ড সেকেন্ড আবার আরেকটা আর্টিকেল যখন পড়বেন তখন নিশ্চয়ই অনেক কিছু মানে সেম থাকবে, রাইট? অনেক কিছু হচ্ছে কমন থাকবে, যে ওখানেও আপনি জানছেন এখানেও হচ্ছে জানতেছেন সেম জিনিসটা। সো সেম জিনিসটা তো জানলেনই, বাট এটার পাশাপাশি আরো কতটুকু জানলেন, ঠিক আছে? সাপোজ আরো এক্সট্রা কিছু পয়েন্ট বা এক্সট্রা কিছু ইনফরমেশন আপনি জানতে পারছেন, দেন রিডিং ইউর সেকেন্ড আর্টিকেল ইজ সাকসেসফুল। এরপর আপনি যাবেন থার্ড আর্টিকেলে, and you will do the same thing, যে আরো এক্সট্রা নতুন কিছু কি জানছেন কিনা। যদি জানেন then you will continue reading the fourth, and reading the third article is successful, and it will go like this. So research is a must actually, আপনার এটা জানতে হবে, আপনার সবকিছু জানতেই হবে, because you are the storyteller here. আপনার একটা আর্টিকেল যদি 10 জন পড়ে একটা ভুল ইনফরমেশন জানেন, it's not a good thing. আপনি ডোন্ট থিঙ্ক লাইক যে আপনার একটা আর্টিকেল পাবলিশ হইলেই আপনি খুশি বা এমন কিছু, বিকজ আপনার একটা দায়িত্ব অ্যাকচুয়ালি অ্যাজ আ রাইটার, এটা ভালো কিছু ভালো ইনফরমেশন, গুড ইনফরমেশন মানে অথেন্টিক ইনফরমেশন সবাইকে জানানো, যাতে অন্য সবাই উপকৃত হয়। সো ইট গো লাইক দিস। অ্যান্ড যখন আপনি দেখবেন যে আর নতুন কিছু পাচ্ছেন না, আরো একটা মানে মার্জিনাল সিস্টেমে আর কি, ইকোনমিক্স আমরা যেটাকে বলি মার্জিনাল, তো আপনি এইভাবে মার্জিনাল সিস্টেমে আগাবেন। দেন যখন আপনি দেখছেন যে আর নতুন কিছু জানার নেই, তখন ইউ ক্যান স্টপ, অ্যান্ড যে কয়টা হলো ওই কয়টা নিয়ে আপনি লেখা শুরু করবেন। তো এখন প্রশ্ন আসতে পারে যে এতগুলো নিয়ে কিভাবে শুরু করবো। তো ফার্স্টে হচ্ছে আপনি হচ্ছে টেক অ্যাওয়ে করবেন যে আপনি আসলে আপনার আর্টিকেলে কি বলতে চান, নট লাইক যে ওখানে যা যা বলা আছে সবই আপনার বলতে হবে, রাইট? তো আপনি যা যা বলতে চান সেটা আগে একটা সাব টপিক বা একটা কিওয়ার্ড হিসেবে আপনি একটা লিস্ট করেন নিজের মতো। দেন ওই কিওয়ার্ডের আন্ডারে হচ্ছে ছোট ছোট করে লিখেন, এক একটা সাব টপিকের আন্ডারে হচ্ছে লিখেন। এবং আমি সবসময় যেটা করি যে একটা টপিককে আগে সাব টপিকে ভাগ করি, দেন সাব টপিকটা এক একটা সাব টপিকও আবার আলাদা আলাদা করে রিসার্চ করি, অ্যান্ড ইট অ্যাকচুয়ালি মেক্স দ্য ওয়ার্ক ইজিয়ার। সো আপনি এই সিস্টেমটা ফলো করতে পারেন। তো সাব টপিকটা একটা হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার খুব বেশি হবে না। একটা সাব টপিকের উপর তো আর এমন না যে আপনি বারবার পড়ছেন আর নতুন কিছু জানছেন, এমনটা হবে না। আপনি দেখবেন যে 3-4টা 5টা আর্টিকেল পড়ার পরে জিনিসটা কভার হয়ে যাচ্ছে। সো ওই সাব টপিকের উপর হচ্ছে জিনিসটা লিখে ফেলবেন, এরপরে আপনি নেক্সটটাতে যাবেন। সো দ্যাটস আ গুড থিং টু ফলো। ওকে, দেন হচ্ছে বি দ্য বেস্ট রিডার ফার্স্ট। সো আমি একটা জিনিস সবসময় বলি যে আপনি যে জিনিসটা হতে চান, জিনিসটা যার জন্য পড়ছেন আগে সেটা হতে হবে। যেমন একজন ক্রিকেটার, মানে সাপোজ একটা মানুষ যে হচ্ছে একজন ক্রিকেটার হতে চায় বড় হয়ে, সে কিন্তু তার সাথে হচ্ছে একজন সাধারণ দর্শকের পার্থক্য থাকতে হবে। একজন সাধারণ দর্শক হচ্ছে একটা 4 হলে খুশি হবে, ব্যাস, তারপর নেক্সট বলে কনসেন্ট্রেট করবে। বাট যে মানুষটা হচ্ছে ক্রিকেটার হতে চায় তার হচ্ছে নিজের চিন্তা করতে হবে যে কেন 4টা হলো। ইউ হ্যাভ টু আস্ক ইউরসেলফ ওয়াই, 4টা কেন হলো, বলটা কোথায় হলে 4 হইতো না, বা কিভাবে শটটা খেলছে, এন্ড টাইমিং এন্ড এভরিথিং সবকিছু নিয়ে নিজের চিন্তা করতে হবে যে কেন জিনিসটা বেস্ট হলো। সো এটাই হচ্ছে একজন সাধারণ দর্শকের সাথে ওই মানুষটার ডিফারেন্স, এন্ড দিস ডিফারেন্স উইল মেক হিম আ ক্রিকেটার ওয়ান ডে। এন্ড সিমিলারলি এখানে হচ্ছে আপনি যেহেতু একজন রাইটার হতে চান, সো আপনাকে একজন ভালো রিডার হতে হবে আগে। You have to think why an article is attracting you. একটা টাইটেল দেখে আপনি কেন সেই আর্টিকেলে ক্লিক করলেন আগে সেটা চিন্তা করেন।
তারপরে আর্টিকেলটা পড়ার সময় কি আপনার চলে যেতে ইচ্ছে করতেছে নাকি আরো বলতে ইচ্ছে করতেছে সেটা চিন্তা করেন। দেন ফাইনালি পুরো বিষয়টা কি হবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চিন্তা করেন যে জিনিসটা কিভাবে বেস্ট হলো। সো কোন কোন ইনফরমেশন আপনি নতুন জানতে পারলেন সবকিছু আর কি অ্যানালাইজ করেন। ইউ হ্যাভ টু বি অ্যানালিস্ট। সো এটা যে কটা আপনি সোর্স গ্যাদার করেছেন সবকিছু ভালো করে পড়তে হবে। এই জায়গাটাতে হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ একজন রাইটারের জন্য, বিকজ রিসার্চ ইজ বোরিং। রিসার্চ করতে ভালো লাগে না, একটা বা দুইটা পড়ে দেখা শুরু করে দেই এরকম মনে হবে। বাট ডোন্ট স্টপ, ডোন্ট ডু দ্যাট। ইউ হ্যাভ টু বি আ গুড রিডার। আপনি সবগুলো ভালো করে পড়লে আপনার হচ্ছে ফার্স্ট নিজেকে জানতে হবে সবকিছু, তাহলে হচ্ছে আপনি জিনিসটা ডেলিভার করতে পারবেন। অ্যান্ড ফাইনালি পয়েন্ট আউট দ্য টেক অ্যাওয়েজ, যেটা আমি বলছিলাম যে পড়ার পরে হচ্ছে জিনিসগুলো লিস্ট করেন, আগে পয়েন্ট আউট করেন যে কি কি জিনিস আপনি আর্টিকেলে তুলে ধরবেন, তারপরে হচ্ছে ছোট ছোট করে আগান। ওকে, দ্যাটস ইট। সো এখানে বেশ এলাবোরেটলি বললাম। আই থিঙ্ক ইউ গট এভরিথিং। অ্যান্ড ফাইনালি ওকে, and finally হচ্ছে ক্যারিয়ার ইন কন্টেন্ট রাইটিং। সো কন্টেন্ট রাইটিং এর ক্যারিয়ার যদি বলতে হয় তাহলে there's a big field, there's a huge opportunities and scopes to work in. Okay, so সরি, হ্যাঁ, তো কন্টেন্ট রাইটিং এ হচ্ছে অনেক সুযোগ আছে। আপনারা যেমনটা বলছিলাম যে কপিরাইটার হচ্ছে এখন সব কোম্পানি খোঁজে বিকজ অফ দ্য গ্রোথ অফ দ্য কোম্পানি। আচ্ছা, এটা সম্পর্কে আমি আরেকটু পরে বলে আমি একটু চলে যাই আপনাদের কাছে। এতক্ষণ ধরে আমি তো ওয়ান এন্ড থেকে জাস্ট বলে গেলাম, একটু শুনি আর কি কেমন সবকিছু বুঝতে পেরেছি কিনা এন্ড এভরিথিং, তারপর আমি লাস্টে এটা বলে শেষ করবো। And কারো কোনো প্রশ্ন থাকলে কাইন্ডলি প্লিজ। Also, I'm not sure if you have been listening to me মানে এতক্ষণ যাবো আর কি। হ্যালো, হ্যালো, কেউ একটু কাইন্ডলি যদি রেসপন্স করেন যে এতক্ষণ ধরে সবকিছু শুনতে পেরেছেন কিনা এবং বুঝতে পেরেছেন কিনা, এন্ড অলসো কোনো প্রশ্ন আছে কিনা। জি ভাই, সবকিছু শোনা গেছে ভাই। জি ভাই, সবই ওকে ভাই। ওকে, দ্যাটস গ্রেট। ভাইয়া, আমরা আমাদের এই ক্রিয়েটিভ রাইটিং স্কিল বা এই ধরনের স্কিলগুলা নিয়ে আসলে কিভাবে আর্ন করতে পারি? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে যে এখন যেটা বলবো সেখানে আসবে কথাটা, মানে ক্যারিয়ার বা আপনি যে ফ্রিল্যান্সার হিসেবে যদি লিখতে চান তাহলে কিভাবে করতে পারেন এটা আসবে। এছাড়া কোনো প্রশ্ন সোফার যা কিছু বলেছি? Thank you for the question though. ওকে, আই থিঙ্ক কারো কোনো প্রশ্ন নেই। আমি ধরে নিচ্ছি সবাই বুঝতে পেরেছে কথাগুলো। ওকে, সো আমি আর স্লাইড শেয়ার না করি বিকজ আর কিছু নেই এখানে, জাস্ট দ্য লাস্ট স্লাইড হিয়ার দ্যাট ইজ অন career in content writing and opportunities and how to start. All right. So career বলতে আসলে আপনি কি বোঝাচ্ছেন যে আপনি আলটিমেটলি একজন কপিরাইটার হতে চান বা একজন জার্নালিস্ট হতে চান সেটা, নাকি আপনি জাস্ট ফ্রিল্যান্সার হিসেবে টুকটাক পড়াশোনার পাশাপাশি লিখবেন? দ্যাটস দ্য ফার্স্ট কোশ্চেন ইউ হ্যাভ টু আস্ক ইউরসেলফ। সো দুই পার্সপেক্টিভ থেকে বলি। ফার্স্ট হচ্ছে ক্যারিয়ার। সো দেয়ারস আ লট অফ পারসনস অ্যাকচুয়ালি যারা
যারা হচ্ছে ক্যারিয়ার শিফট করে, পরে এক সাবজেক্টে কাজ করে অন্য সাবজেক্টে, দেয়ার ইজ লট অফ এক্সাম্পলস। সো it's not something you have to worry about or you have to fear. So it actually possible because কালকে একটা ভিডিও দেখছিলাম আমি, যেখানে বলেছে আমাদের আমরা কি হতে চাই এবং আমি কি করছি দুইটা জিনিস সম্পর্কে একটা ম্যাট্রিক্স, জানি না আপনারা দেখেছেন কিনা। ডক্টর সামথিং, আমার নামটা মনে নাই, সরি, যার কন্টেন্ট মানে ফেসবুকে। তো ভিডিওটাতে সে ডিসক্রাইব করলো যে একটা ম্যাট্রিক্স তৈরি করা, আপনি কি করতে চাচ্ছেন এবং আপনার কি হতে, মানে আপনি কি করতে চান এবং আপনি আসলে কি করছেন, দুইটা যদি আমরা 2 ডাইমেনশনে রাখি এবং একটা ম্যাট্রিক্স তৈরি করি, তাহলে আপনি কোন ফিল্ডে আছেন আপনি নিজে দেখেন। আপনি হচ্ছে সাপোজ যেটা করতে চাইছেন, যেটা হতে চেয়েছিলেন সেটাই করছেন, দ্যাটস এ গুড থিং। ইয়েস প্লাস ইয়েস, আপনি মানে 2 আর 2 পয়েন্ট পেলেন। অথবা আপনি হতে পারে মানে 1 0, মানে আপনি যেটা একটা করতে চাইছেন অথবা I don't know why it doesn't matter how to try. একটা কিছু হতে চান নাই বাট সেটা করছেন, অন্য একটা কিছু করছেন, এটা হতে পারে। এন্ড ফাইনালি আপনি নিজেও জানেন না কি হতে চান, এটা হতে পারে। এন্ড এই ফিল্ডে অনেক মানুষ ফল করে, সো দে হ্যাভ টু ফিক্স দেয়ার গোল। আচ্ছা, তো মেইন জিনিসটা হচ্ছে আপনি আসলে কি করতে চান সেটা নিজেকে আস্ক করতে হবে। যদি জিনিসটা হয় যে আপনি এই ফিল্ডে ক্যারিয়ার করতে চান, নেভার হেসিটেট, নেভার থিঙ্ক দ্যাট, আসলে একটা বিষয়কে আমরা যখন ক্যারিয়ার ফিক্স করি বা ক্যারিয়ার নিয়ে চিন্তা করি আমি আসলে কি হবে, এই প্রশ্নটা করার পর আমাদের একটা ইনসিকিউরিটি ফিল করে যে এই ফিল্ডে আসলে আমি ফিনান্সিয়ালি সিকিউর থাকবো কিনা, মানে আমি এনাফ আর্ন করতে পারবো কিনা লাইফে, যা হচ্ছে আমার লাইফটা ভালো মতো চলে। সো এখানে আসলে প্রশ্ন আসবে আপনি আপনি কত, ইটস নর্মাল অ্যাকচুয়ালি, বিকজ আলটিমেটলি আপনার আর্ন করতে হবে এবং সেটা দিয়ে চলতে হবে। সো জিনিসটা, এই চিন্তাটা আসাটা খুবই স্বাভাবিক এবং রিজনেবল। তো আপনার ফার্স্টে চিন্তা করতে হবে যে আপনি আসলে কত টাকা আর্ন করলে আপনি হ্যাপি থাকবেন এবং আপনার লাইফ ঠিকভাবে যাবে। সো সেটার উপর এটাও আসলে ডিফাইন করে না যদিও, বাট দ্য থিং ইজ কোনো কিছুই ক্লিয়ার, মানে কোনো কিছুই হচ্ছে আপনাকে নিশ্চিত করবে না। আপনি যদি এখন বেস পড়াশোনা করেন তারপরে ইউ ক্যান বি ফেলিয়ার, রাইট? কোনো কিছু হচ্ছে আপনাকে বলে দেয় না, মানে লাইফে সবকিছু আনসার্টেন, কোনো কিছুই বলে না যে আপনি কতটুকু যাবেন বা আপনার লাস্ট ডেস্টিনেশনটা কোনো কিছুই ডিফাইন করে না। সো যেহেতু সবকিছু আনসার্টেন, সো একটা পথ, আপনার যে জিনিসটা ভালো লাগে বা আপনি যেটা করতে চান সেটা আপনার ফিক্স করতে হবে এবং সেটা ডেস্টিনেশনটা আপনার নিজেরই বিল্ড করতে হবে। সো ক্যারিয়ার ইন কন্টেন্ট রাইটিং যদি বলতে যাই, তাহলে ফার্স্টে কপি রাইটিং সম্পর্কে তো বললাম, বিভিন্ন বিজনেসে আপনি বিভিন্ন কোম্পানিতে জয়েন করতে পারেন অ্যাজ আ কপি রাইটার। সো সেখানে ভালো স্যালারি রেঞ্জ আছে। এবং তারপরে হচ্ছে আপনার নিউজ পেপার আর্টিকেল, মানে নিউজ পেপারে কাজ করতে পারেন, মিডিয়া, বা আপনি যদি, দ্য থিং ইজ জাস্ট আপনার স্কিলগুলো আরো বেশি ডেভেলপ করতে থাকেন, ডোন্ট জাস্ট স্টপ। যেমনটা আমি এখনো শিখি, এখনো আরো কিভাবে নিজের লেখা ডেভেলপ করা যায়, কিভাবে আরো বেশি বেটার করা যায় সেটা সবসময় চিন্তা করি এবং শিখি, আরো বেশি ভালো ভালো আর্টিকেল পড়ার চেষ্টা করি। সো এই জিনিসটা কখনোই থামাবেন না, বিকজ লাইফ ইজ লাইফ টাইম লার্নিং প্রসেস। যে কোনো কিছুই আপনার শেখার কোনো শেষ নাই আসলে। তো আমি এখন বলি ক্যারিয়ার ইয়াতে কি বলে, নিউজ পেপারে কিভাবে আপনি লেখা থেকে শুরু করতে পারেন। তো আচ্ছা, একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট শেয়ার করি। আমি আমার ফার্স্ট জব করেছি হচ্ছে কপিরাইটার হিসেবে, and more interestingly I got the job from LinkedIn. That's interesting, right? So that defines that actually shows the power of social media. So, and another thing is grow your network. আপনি যে লিখছেন জিনিসগুলো যেন পড়ে, জাস্ট এনশিওর যে মানুষজন পড়ছে। ফার্স্ট মানে ইনিশিয়ালি আপনি জিনিসটাকে, আপনার লেখাটাকে কয়েকটা ফ্রেন্ডকে দেখাতে পারেন, তারা যখন ইয়া করবে, এনকারেজ করবে, তারা যখন ভালো করবে, তখন দেখবেন আপনি একটা পাওয়ার ফিল করছেন, একটা স্ট্রেংথ ফিল করছেন। তো সেখান থেকে হচ্ছে আপনি আরো বেশি লেখার মোটিভেশন পাবেন। সো জিনিসটা এইভাবে আসলে গ্রো করে এবং আস্তে আস্তে সোশ্যাল মিডিয়া, আমি পার্সোনাল এই জিনিসটা যদিও ডিফার করে ফ্রম পার্সন টু পার্সন,
ভ্যারিজ, যে সোশ্যাল মিডিয়া থেকে আমি অনেক মানুষ রাখবো নাকি খুবই লিমিটেড মানুষ রাখবো। এটা অ্যাকচুয়ালি ডিফারেন্স ফ্রম পার্সন টু পার্সন অ্যান্ড বোথ opinions are right, I think, but আমি পার্সোনালি এক্সট্রোভার্ট হতে পছন্দ করি সোশ্যাল মিডিয়াতে, but I am introvert in my personal life. So এটা হচ্ছে বাইপোলার ডিসঅর্ডার বলতে পারেন, মানে পার্সোনালিটি দুই ধরনের। নট লাইক দ্যাট বিকজ you can do actually because it's a social media platform and you are socializing, right? আপনি because মানুষের সাথে সামনাসামনি কথা বলা থেকে তো টেক্সটিং করাটা ইজি। সো টেক্সটিং থেকে কিন্তু আপনি তাও অ্যাটলিস্ট একটু একটু করে শিখতে পারবেন যে কিভাবে নতুন মানুষের সাথে কথা বলতে হয়। সো আমি হচ্ছে অনেক আগে থেকেই আমার নেটওয়ার্কটাকে অনেক বেশি এক্সপ্যান্ড করেছি এবং দ্যাটস ওয়াই আমার লেখা অনেক মানুষ পড়ে অ্যান্ড তারা জানে যে এই মানুষটা লিখে, অ্যাটলিস্ট এতটুকু জানে যে এই মানুষটা লিখে। সো ব্যাপারটা এমনই, যখন তার প্রয়োজন হবে সে হচ্ছে অ্যাটলিস্ট কোনো না কোনো দরকারে হচ্ছে আপনাকে নক দিতে পারে অ্যান্ড ইট অ্যাকচুয়ালি গ্রোজ লাইক দিস। সো লিঙ্কডইনের যে জিনিসটা বলছিলাম, তো একটা কোম্পানির এইচআর সে নিজেই হয়তো আমার সাথে অ্যাড ছিল, তো লেখাটা দেখেছে। সো she was saying যে they are hiring, so if I were interested. So এখানে একটা জিনিস ক্লিয়ার করেছে, নেটওয়ার্ক বাড়ানো মানে এই না যে আপনাকে সবাই চিনে সো আপনাকে জাস্ট নিয়ে নেবে, আউট অফ নোহোয়্যার নিয়ে নেবে, নট লাইক দ্যাট, বাট your path will be easier, right? Path will be easier and you will get the paths, you will see the paths, মানে আপনি রাস্তাগুলো দেখতে পাবেন, নট লাইক কুয়াশা দিয়ে আচ্ছন্ন থাকবে। যখন আপনি একদম এক্সট্রোভার্ট হিসেবে ইন্ট্রোভার্ট হিসেবে জাস্ট লিখে যাবেন বাট আপনার লেখা কেউ পড়ছে না, এমনটা হলে হয়তো আপনি মোটিভেশন পাবেন না বা সাহসটা পাবেন না যে আসলে আমি অনেক বড় কিছু করতে পারি। বাট যখন অনেক মানুষ জানছে তখন আপনি রাস্তাগুলো দেখতে পাবেন, অপরচুনিটিস গুলো আপনি নিজের চোখে দেখতে পাবেন। এবং অপরচুনিটিস অ্যাকচুয়ালি আমি বিলিভ করি অপরচুনিটি আসলে নিজেই মানুষের কাছে আসে, যে মানুষটা ওই পথে ডেডিকেটেড, ফুলি ডেডিকেটেড, যে তার কাছে অপরচুনিটি নিজেই আসে। সো এই তো মানুষটা সে হচ্ছে জাস্ট আমাকে জানিয়েছে যে যেহেতু আমি লিখি সে দেখেছে, সো আই ক্যান অ্যাপ্লাই। So I have to go through an application process also. Don't think otherwise. So yeah, that's like that. You can find the ways in that case. So just promote as you are writing and featuring something, then feature yourself too. Self branding is a thing you are familiar with in this time. So self branding করেন, নিজেকে তুলে ধরেন, হোয়াট ইজ ইউর স্কিল। আপনি স্কিল ডেভেলপ করছেন এত কষ্ট করে, জিনিসটা যদি কেউ না জানে তাহলে তো আর সেটার ভ্যালু থাকবে না, রাইট? সো ইয়া, যতটুকু প্রয়োজন সেলফ ব্র্যান্ডিং করতে হবে, নিজেকে এক্সপোজ করতে হবে। আর হ্যাঁ, নিউজ পেপারের কথাটা যেটা বলছিলাম, তো নিউজ পেপারে হচ্ছে আসলে একটা জিনিস আমি এতদিন লেখালেখি করে যে জিনিসটা দেখেছি, যে মানুষটা লেখালেখি করে মানে নিউজ পেপারে লিখে এবং যে মানুষটা এখনো কোনো আর্টিকেল পাবলিশ হয় না, দুইটা মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে সাহস, অ্যান্ড নাথিং এলস, ট্রাস্ট মি, নাথিং এলস। তো নিউজ পেপারে আপনি বাংলা নিউজ পেপারগুলো পড়লে দেখতে পাবেন সেখানে সব ধরনের স্টুডেন্টরা, আপনি ফার্স্ট ইয়ার ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার বলেন আছে, লেখালেখি করে, ন্যাশনাল থেকে শুরু করে প্রাইভেট, পাবলিক, ন্যাশনাল, আই এম নট কি বলে ডাইভার্স, মানে আমি ক্লাসিফিকেশন করছি না, বাট সব ধরনের মানুষ হচ্ছে লিখে। সো ইটস নট, ইট ডাজন্ট ম্যাটার যে হু ইউ আর, ইট ম্যাটার্স হোয়াট ইউ ওয়ান্ট টু টেল থ্রু ইউর স্টোরি। সো জাস্ট আপনি সাহস করে লেখা শুরু করেন, আপনি বেশি করে পড়েন নিউজ আর্টিকেল, মানে নিউজ পেপারের আর্টিকেলগুলো। এবং দ্য ইন্টারেস্টিং থিং ইজ নিউজ পেপারের সব যেসব পেজ আছে, আমি তো আগে বলেছি যে নিউজ পেজ গুলোতে হচ্ছে আপনার লেখার অপরচুনিটি নেই, মানে স্কোপ নেই, বিকজ ইট I don't know why it doesn't even matter. এক্সিকিউটিভ লেভেলের জার্নালিস্টরা হচ্ছে এটা হ্যান্ডেল করে, মানে ডিল করেন। সো ওটা হচ্ছে নট ওপেন ফর ইউ, বাট আপনার জন্য খোলা আছে হচ্ছে অপেড, মানে মতামত পেজগুলো, মতামত পাতা, সেখানে কলাম লিখতে পারেন। মানে ওই মতামত আর্টিকেলটাকে হচ্ছে কলাম বলা হয় বাংলায়, আর ইংলিশে হচ্ছে অপেড বা অপিনিয়ন এডিটোরিয়াল বলে। সো আপনি কলাম লিখতে পারেন, দেন আপনি ফিচার লিখতে পারেন। আপনি সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আপনি মতামত দিয়ে শুরু করেন, বিকজ
এটা অ্যাকচুয়ালি ওপেন টু দ্য আউটসাইডার্স অ্যাকচুয়ালি, মানে টোটালি রিডারদের জন্যই পাতাটা খোলা থাকে, যে কেউ যেন লিখে এখানে লেখা পাঠায়। সো আপনি অপিনিয়ন, একটা বিষয়ে অপিনিয়ন আপনি জানান, আমি বলে দিচ্ছি। আপনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে আমাদের অপেড মানে অপিনিয়ন পেজটা সবসময় খোলা আপনাদের জন্য। oped.tbs@gmail.com এই ইমেইল অ্যাড্রেসে হচ্ছে আপনার আর্টিকেল পাঠালেই সেটা সম্পর্কে ফিডব্যাক পাবেন এবং পাবলিশ হবে কিনা সেটাও জানানো হবে, এবং হলে পাবলিশ হবে। তারপরে আপনার ডেইলি স্টার থেকে বলেন অথবা বাংলার দিক থেকে যদি প্রথম আলো, ইত্তেফাক, ইত্তেফাকে হচ্ছে মতামত পাতা প্রতিদিন পাবলিশ হয় এবং সেটার ইমেইলও খোলা আছে। তো আপনি ঘাটাঘাটি দেখবেন প্রতিটা পাতাতেই ইমেইল অ্যাড্রেস দেওয়া থাকে। সো ইমেইল অ্যাড্রেস কেন দেওয়া থাকে? বিকজ দে আর লুকিং ফর রাইট আপস, অ্যাকচুয়ালি দে আর লুকিং ফর রাইটিংস ফ্রম ইউ অ্যান্ড মি। সো আমার বা আপনার থেকে হচ্ছে তারা লেখা চাচ্ছে, বাট উই জাস্ট ডোন্ট ফিল দ্যাট কনফিডেন্স, দ্যাটস ইট। সো আপনি হচ্ছে ওই ইমেইলে আপনার একটা লেখা পাঠিয়ে দিন, নট লাইক ওই পেজের এডিটর কি আপনি চিনতে হবে আর আপনার কারো উপর কেউ পরিচিত থাকতে হবে, নট লাইক দ্যাট, নট অ্যাট অল। সো আপনি পাঠাতে থাকেন। যদি পাবলিশ নাও হয় একটা, দেন আপনি আরো পড়েন যে আসলে কোনগুলো পাবলিশ হচ্ছে, কি টাইপের হচ্ছে। সো পড়তে পড়তে আপনি দেখবেন যে ওই ফরম্যাটে হয়ে যাচ্ছে, জিনিসটা আরো বেটার হচ্ছে। সো ফাইনালি একটা না একটা পাবলিশ হবেই, আই ক্যান গ্যারান্টি ইউ, ইফ আল্লাহ ওয়ান্টস, ইনশাআল্লাহ একটা না একটা পাবলিশ হবেই। সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কনফিডেন্স অনেক বেশি গ্রো করবে। এরপর কিন্তু আপনি আর পিছনে তাকাতে হবে না, আপনার কনফিডেন্স অনেক বেশি গ্রো করবে এবং আপনি আরো একটা লিখতে চাইবেন। সো এইভাবে যখন আপনি মতামত কয়েকটা পাবলিশ করলেন, এরপরে আপনি ফিচারের দিকে যেতে পারেন, বিকজ ইউ ক্যান, তখন হচ্ছে আপনি কনফিডেন্টলি বলতে পারবেন যে আমার পাবলিশড আর্টিকেল আছে নিউজ পেপারে। সো এরপর হচ্ছে আপনি ফিচার লেখা সাপোজ শুরু করলেন। সো ফিচারের জন্য তো অনেক অনেক পেজ আছে, ফিচারের আন্ডারে হচ্ছে অনেকগুলো পেজ আছে, যেমন আমাদের দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে হচ্ছে ফিচারের আন্ডারে আছে ফুডস, তারপরে হুইলস, মানে ফুডস হচ্ছে খাবার টাবার, কোনো একটা রেস্টুরেন্ট সাপোজ ফিচার করলাম, অথবা কোনো একটা ফুড ফিচার করলাম, অথবা আপনার হুইলস এর আন্ডারে হচ্ছে যায় বিভিন্ন গাড়ি টাড়ি, বিভিন্ন ব্র্যান্ডের গাড়ির উপরে ফিচার। তারপরে পারসুট পেজ আছে, পারসুটে হচ্ছে আমরা ক্যাবিয়ার বেসড ফিচার আর্টিকেল লিখি। তারপরে হচ্ছে আপনার মুড আছে, মুডে হচ্ছে লাইফস্টাইল, মানে ড্রেস আপ অ্যান্ড মানে গেট আপ অ্যান্ড এভরিথিং, লাইফস্টাইল টাইপ। তারপরে হচ্ছে এরকম অনেকগুলো পেজ আছে। তারপরে প্যানোরামা হচ্ছে একটা পেজ আছে, সেখানে হচ্ছে আমরা ইউথদের নিয়ে কাজ করি, যেমন ডেইলি স্টারে হচ্ছে স্টার ইউথ যেটাকে, তারপরে প্রথম আলোতে হচ্ছে স্বপ্ন নিয়ে রবিবারের, এরকম সব পেজে ফিচার আছে। সো ফিচারও কিন্তু আপনি লিখতে পারেন, বাট ফিচারের জন্য হচ্ছে কিছুটা আচ্ছা হ্যাঁ, ফিচারও আপনি লিখতে পারেন। ফিচার লিখে সাপোজ পাঠালেন, এরপর কিন্তু আপনি আরো বেশি ক্লোজ গেলেন। সো রেগুলার লিখতে থাকলে হচ্ছে আপনার দেখবেন একটা না একটা সময় হয়তো বা এডিটর বা কারোর সাথে পরিচয় হয়ে গিয়েছে, বা আরো যারা লিখে দেয় তার সাথে পরিচয় হয়ে গিয়েছে। সো তখন হচ্ছে আপনার একটা অপরচুনিটি থাকবে তার সাথে কথা বললে যে ভাই আমার অনেক আর্টিকেল পাবলিশ হয়েছে এবং আমি রেগুলার লিখি, আরো বেশি লিখতে চাই, দেন ইউ ক্যান জাস্ট apply for it and come closer with the newspaper. So it works like that. First of all আপনার চিন্তা করতে হবে জিনিসটা হচ্ছে বিশাল কিছু না। একটা মজার বিষয় হচ্ছে আপনি যখন একটা পেজে লিখেন, ইটস নট লাইক সাপোজ আপনি প্রথম আলোতে একটা আর্টিকেল লিখছেন, সো ইটস নট লাইক আপনার আর্টিকেলটা প্রথম আলো অফিসের একদম সবাই পড়ছে ও সবাই চাইতেছে, নট লাইক দ্যাট। ইট অ্যাকচুয়ালি নিউজ পেপার বা প্রিন্ট মিডিয়া হচ্ছে কাজ করে পেজ বাই পেজ, রাইট? পেজের আন্ডার হচ্ছে সাপোজ 12টা পেজ থাকে, সো একটা পেজের কিন্তু আলাদা আলাদা অ্যাঙ্কর থাকে বা এডিটর থাকে। সো সেই দিনের কাজগুলো বা সেই দিনের আর্টিকেলগুলো কিন্তু দায়িত্ব থাকে সেই এডিটরের উপর। সে হচ্ছে জিনিসগুলোকে গুছিয়ে সাবমিট করে, পরের দিনের পেপারটা ওইভাবে পাবলিশ হয়। সো জিনিসটা এমন, সো জিনিসটা হচ্ছে ন্যারো, রাইট? সো এভাবে চিন্তা করতে হবে যে ইটস নট আ বিগ ডিল। সো ইউ হ্যাভ টু গো থ্রু জাস্ট ওয়ান পারসন, মানে ইয়া করার জন্য, মানে কনভিন্স করার জন্য যে আপনার আর্টিকেলটা কেমন, আপনার লেখার থ্রুতে আর কি তাকে কনভিন্স করার জন্য জাস্ট 1 or 2 person you have to go through. So that's it. Actually নিউজ পেপারে লেখালেখি জাস্ট স্টার্ট, এটাই হচ্ছে মেইন কথা। জাস্ট স্টার্ট, grow your confidence and keep writing. So
এই তো আচ্ছা, আমাদের আর তেমন কিছু নেই, আজকের সেশনটা এতটুকু। আমি এখন ফ্লোরটা ওপেন করে দিচ্ছি আপনাদের কোশ্চেন্স এন্ড অল, এন্ড কেমন লাগলো না লাগলো সবকিছু জানার জন্য। ওকে, এখানে কিছু প্রশ্ন এসেছে, আমি আই ডিডন্ট চেক দ্য মেসেজ বক্স এন্ড আই জাস্ট স ইট নাও। সো আদিবা তাবাসসুম বলেছে, ভাইয়া কপিরাইটিং পার্টটা আবার বুঝালে ভালো হতো। ওকে, শিওর শিওর। তারপর আরেকটা প্রশ্ন এসেছে, এন্ড হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন কপিরাইটিং এন্ড, যে আপনার বইটা পেয়েছেন কিনা, যেরকম একটা এক্সাম্পলটা নিয়ে বলছিলাম। সো 10টা কাস্টমারকে হচ্ছে মেইল করতে হবে, সেই সেই ইমেল রাইটিং, সেই ইমেলটা গুছিয়ে সুন্দর করে লেখা, এটা হতে পারে। মানে সবকিছুই হচ্ছে আপনার দায়িত্বের মধ্যে পড়বে। এরপরে হতে পারে যে হচ্ছে আপনার তাদের হচ্ছে প্রতিটা প্রোডাক্ট সম্পর্কে লেখা, অথবা তারা সাপোজ আজকে একটা বুস্ট দেবে, ফেসবুকে বুস্ট দিবে, তো বুস্টের সাথে কি লিখলে ভালো হয়, কি ক্যাপশন লিখলে ভালো হয় এই বইটার আন্ডারে। সো সেটা হচ্ছে দায়িত্ব থাকবে আপনার, আপনি হচ্ছে জিনিসটা লিখে দিবেন। সো তারপরে সাপোজ তাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিওর সাথে যে ডেসক্রিপশন কিভাবে সাজালে, কিভাবে লিখলে ভালো হয়। সো এরকম জিনিসগুলো সবসময় আর্টিকেল না। and article is very rarely, মানে sometimes তারা আর্টিকেলও চাইতে পারে যে আপনি একটা আর্টিকেল লিখেন যার মধ্য দিয়ে হচ্ছে মানুষ রকমারি সম্পর্কে জানতে পারবে এবং আমাদের বই কিনতে চাইবে, এমন কিছু একটা আর্টিকেল লিখলেন, অথবা এরকম আর কি। আচ্ছা, সাপোজ রকমারি যে ব্লগ সাইট আছে, রকমারি.com এর মধ্যে একটা ব্লগ সাইট আছে, যে ব্লগের মধ্যে যে বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে ব্লগ আর পাবলিশ হয়। ইটস মানে এই জিনিসটা সরাসরি কপিরাইটারের কাজ হবে না, ঠিক আছে? নট লাইক আপনার প্রতিদিন একটা করে মানে রেগুলারলি একটা করে ব্লগ লিখতে হবে, নট লাইক দ্যাট। ওই যে যেমনটা বলছিলাম যে আদার জিনিসের উপরে যে ক্যাপশন থেকে শুরু করে এই জিনিসগুলো হচ্ছে আপনার মেইন দায়িত্ব থাকবে। ইন কেস যদি কোম্পানি বলে যে আমাদের একটা আর্টিকেল প্রয়োজন, তখন হচ্ছে আপনি লিখবেন ব্লগটাও। এটা জিনিসটা এমন, বিকজ ওই জিনিসটা আলাদা, কন্টেন্ট রাইটার ওটাতে চলে যায়। অ্যান্ড হ্যাঁ, তো কন্টেন্ট রাইটিংটা হচ্ছে বড় জিনিস। হ্যাঁ, কন্টেন্ট মানে হচ্ছে বড় জিনিস, একটা আর্টিকেল হবে সেটা। ওকে, এই যে এরকম ছোটখাটো ক্যাপশন হাবি যাবে এইসব, কিন্তু ইভেন এটা টাইটেলও হতে পারে। আপনার কপিরাইটার হিসেবে আপনাকে বলতে পারে যে একটা জিনিসের টাইটেল কি দিলে ভালো হয়। সো এরকম ছোটখাটো জিনিস থেকে অনেক কিছু আর কি কপিরাইটিং এর মধ্যে পড়ে। আর কন্টেন্ট রাইটিংটা হচ্ছে আর্টিকেল। আপনি একটা কিছুর উপর যখন একটা আর্টিকেল লিখেন, সেটা হচ্ছে কন্টেন্ট। সো এটাও ভ্যারিয়াস, মানে এটা হচ্ছে ব্রড জিনিস, কপিরাইটিংও ব্রড জিনিস, বাট দুটো জিনিস হচ্ছে ডিফারেন্ট। অ্যান্ড অলসো কপিরাইটিং ওই জিনিসগুলো ওই জিনিসগুলো আসলে বিজনেসের দিক থেকে যখন চিন্তা করতে হবে, তখন হচ্ছে ওই জিনিসটা একটা কপি। কোম্পানি আপনাকে বলবে যে আপনার কপিগুলো কেমন হচ্ছে, আপনার কপিটা বেশ ভালো হচ্ছে, এটা মানে হচ্ছে আপনার ইওর পিস অফ রাইটিং। ওকে, কপিরাইটিং ডাজন্ট মিন যে আপনি কোনো জায়গা থেকে কপি পেস্ট করে আনছেন। ইটস নট লাইক দ্যাট, ইট সাউন্ডস লাইক দ্যাট বাট ইটস নট লাইক দ্যাট। সো কপিরাইটিং মানে হচ্ছে আপনার একটা পিস অফ রাইটিং, ঠিক আছে? সো এই তো কপিরাইটিং আর কন্টেন্ট রাইটিং এর উপর মানে মধ্যে পার্থক্যটা। সো কন্টেন্ট ইজ আ বিগ থিং, ইটস আ আর্টিকেল টাইপ জিনিস, আর কপিরাইটিং হচ্ছে বিজনেসের জন্য যত ধরনের লেখা প্রয়োজন, যে কোনো কিছু, জাস্ট এনিথিং। ওকে, এনি মোর কোশ্চেন প্লিজ? আই থিঙ্ক ইটস ক্লিয়ার। আপনারা কে কে প্রশ্ন করেছিলেন? আচ্ছা, আদিবা আপু অ্যান্ড কাজী মাহমুদ আল মাসুম, শুভ ভাই, আই গেস ইউ আর ক্লিয়ার নাও। শুভ ভাই অলরেডি জানিয়েছেন, থ্যাংকস ফর ইউর অ্যান্সার। শুভ ভাই, থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। অ্যান্ড ইন দ্য মিন টাইম আমরা আরেকটা প্রশ্ন পেয়েছি, কপি রাইটিং আর ফিচার রাইটিং কি অলমোস্ট সেম ভাইয়া? কপি রাইটিং অ্যান্ড ফিচার রাইটিং ইজ নট সেম আপু। আচ্ছা, আঞ্জুমা আহমেদ জিজ্ঞেস করেছেন যে কপি রাইটিং আর ফিচার রাইটিং এই দুটা কি সেম কিনা? দ্য অ্যান্সার ইজ নো। কপি রাইটিংটা হচ্ছে কোম্পানির জন্য যা কিছু লাগে, এটা আপনি ওই কোম্পানির হয়ে কিন্তু কাজটা করছেন। আর ফিচার রাইটিং হচ্ছে, সাপোজ আমি রকমারিকে, আমি কিন্তু রকমারিতে কাজ করি না, আমি কাজ করি সাপোজ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে অথবা ইত্তেফাকে। এখন আমি রকমারি নিয়ে যখন একটা ফিচার আর্টিকেল লিখবো, রকমারিকে প্রমোট করে, তখন হচ্ছে জিনিসটা ইত্তেফাকের জন্য একটা ফিচার আর্টিকেল, রাইট?
সো বিকজ আমার কাছে মনে হয়েছে যে রেহকুমারি জিনিসটা হচ্ছে একটা ভালো উদ্যোগ, একটা ভালো কাজ করছে, জিনিসটা এক্সপোজার পাওয়া উচিত। সো আই শুড প্রমোট ইট, বা এটা হচ্ছে একটা মানে একটা দৈনিক পত্রিকায় পাবলিশ হওয়া উচিত। দেখেন রাস্তার ধারে দুই তিনটা কুত্তা বয়ে রয়েছে। তো সেই জন্য হচ্ছে আমি একটা ফিচার আর্টিকেল মানে লিখলাম। কয়েক কদম দূরে ইটস আ ফিচার। এন্ড কপিরাইটিং মানে হচ্ছে আমি ওই কোম্পানির ভিতরে কাজ করি, রাইট? এন্ড কপিরাইটিং হচ্ছে ওই কোম্পানির যে কপিগুলো বা ওই কোম্পানির হচ্ছে লেখাগুলো, সেগুলো হচ্ছে কপিরাইটিং। মানে ভাইয়া কপিরাইটিংটা হচ্ছে আমি কোম্পানির মানে সেই কোম্পানিতে থাকা অবস্থায় ওই কোম্পানিকে নিয়ে মানে প্রেজেন্ট করা, আর ফিচার রাইটিংটা হচ্ছে মেনলি মানে কোম্পানির মধ্যে থাকা না, বা এই কোম্পানির বাইরে হলেও আমি এই বিষয়ে মানে এটাকে প্রমোট করার উদ্দেশ্যে বা প্রেজেন্ট করার উদ্দেশ্যে এটাকে মানে উপস্থাপন এমন কিছু ভাইয়া। এক্স্যাক্টলি ইয়া এক্স্যাক্টলি। ফিচার রাইটিং হচ্ছে আপনি ইউ ওয়ার্ক ইন আ মিডিয়া বা যে কোনো কিছু যেখানে হচ্ছে আপনি এখন অন্য একটা কিছু নিয়ে, একটা থার্ড পার্টি নিয়ে আর কি আপনি লিখছেন, ওটা হচ্ছে ফিচার। আর কপিরাইটিং হচ্ছে ওই জিনিস মানে আপনার নিজের কোম্পানির যে কোনো লেখা, সেই লেখা মানে কন্টেন্ট মানে আর্টিকেল না, ছোট ছোট লেখা যেমনটা বলছিলাম আর কি, ক্যাপশন থেকে শুরু করে এনিথিং, যে কোনো ধরনের লেখা হচ্ছে কপি। সো আমি যদি আজকে একটা কোম্পানি খুলি, সো কালকে যদি ওই নিজের কোম্পানি নিয়ে ফিচার লিখি আর ইয়াতে পত্রিকাতে, দ্যাট উইল নট ওয়ার্ক অ্যাকচুয়ালি, দ্যাটস আ হিলারিয়াস থিং। সো আচ্ছা, সেক্ষেত্রে জিনিসটা হচ্ছে ফিচার হবে, বাট মানে এথিক্যাল না আর কি, এটা আমার করা উচিত না অবশ্যই। ইফ দ্য থিং ইজ গুড ইনিশিয়েটিভ, দেন অবশ্যই পত্রিকা থেকে অন্য কেউ জিনিসটা করবে, রাইট? আর আমার নিজের কোম্পানির যে ছোটখাটো জিনিসগুলো লেখা টেখা, ওগুলো হচ্ছে এক একটা কপি। আই থিঙ্ক দ্য থিং ইজ ক্লিয়ার নাও। জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এনি মোর কোশ্চেন প্লিজ? অলমোস্ট 9:40 বাজে আমাদের হাতে, আর আমরা বেশিক্ষণ নিব না, যেহেতু আপনারা এমনিতেও ওয়েট করেছেন কষ্ট করে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে আজকে ধৈর্য ধরে এতক্ষণ আমার কথা শোনার জন্য। এবং আমি আশা করি কিছু হলেও, সামান্য কিছু হলেও আপনাদের বোঝাতে পেরেছি বা জানাতে পেরেছি। অ্যান্ড আমি তার থেকেও বেশি চাইবো, সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা প্লিজ যদি ইন্টারেস্ট ফিল করে থাকেন আজকের সেশন থেকে, তাহলে অবশ্যই লেখালেখি শুরু করবেন। নট লাইক জাস্ট আজকে শুনলাম অ্যান্ড ইট এন্ডস হিয়ার। ডোন্ট লেট ইট এন্ড হিয়ার। ওকে, স্টার্ট রাইটিং। অ্যান্ড যে কোনো হেল্প লাগলে, যেহেতু আল্লাহর রহমতে ভালো দুটো প্ল্যাটফর্মে আছি, আই ক্যান হেল্প আই গেস। সো আপনার মধ্যে যদি ডেডিকেশন থাকে, ইন্টারেস্ট থাকে, তাহলে অবশ্যই লেখালেখি শুরু করে দেন। এটাই। আর আরো কোনো প্রশ্ন থাকলে প্লিজ করেন, দ্য ফ্লোর ইজ ইয়োর্স। অ্যান্ড ইয়া, এখানে হচ্ছে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা দেওয়া হয়েছে। থ্যাংক ইউ সো মাচ টু আমার স্কুল ফর ইট, and also thanks to আমার স্কুল for arranging such a nice workshop. গতকাল আমরা জিনিসগুলো খুবই স্পেসিফিক হচ্ছে আই গেস। গতকাল হচ্ছে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে জেনেছি, কিভাবে জিনিসগুলো এসইও অপটিমাইজড করতে হয়, যেন আপনার আর্টিকেল বা আপনার লেখা বা একটা কন্টেন্ট হচ্ছে সার্চ ইঞ্জিনের টপে আসে। দেন আজকে আমরা জানতে পারলাম নিউজ মিডিয়া সম্পর্কে, তারপরে ফিচার রাইটিং কিভাবে করে এগুলো। অ্যান্ড কালকের সেশনেও আপনারা অনেক কিছু জানতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান অ্যান্ড টু আমার স্কুল অলসো। ওভার টু ভাই। ধন্যবাদ। আসলে আমরাও গ্রেটফুল যে আপনি সময় বের করে আমাদেরকে সময় দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার স্কুল সামনের প্রোগ্রামগুলোতে আপনাকে পাশে পাবে। এটাই হচ্ছে আমার স্কুলের পক্ষ থেকে আপনার জন্য, আপনার প্রতি হচ্ছে আমাদের মানে কামনা আর কি। নেক্সট প্রোগ্রামগুলোতে এটি পা করে আমার স্কুল আরো সামনে এগিয়ে যাবে এবং আপনাকে পাশে পাবে। আর সব প্রতিদিনই আমরা যেটা করছি, কালকেও আমাদের যে ট্রেনার ছিলেন ইশাম ভাইয়া, উনি হচ্ছে সবাইকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছেন। তো আজকে আমি চাচ্ছি আপনি যদি পার্সোনালি আর একটা অ্যাসাইনমেন্ট দেন, যেটা হচ্ছে এই অ্যাসাইনমেন্টটা নিয়ে আমরা শেষ দিন প্রোগ্রামটা শেষ করে একটা ফিডব্যাক সেশন রাখবো, যেখানে হচ্ছে সবাই থাকবেন, ইশাম স্যার থাকবেন, আপনি থাকবেন, যাতে করে হচ্ছে ইন্ডিভিজুয়ালি একটা ফিডব্যাক দেওয়া যায় সবাই কি লিখেছেন সেটার উপরে।
তো আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি আজকে সবাইকে একটা 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 অ্যাসাইনমেন্টই সবাইকে দিয়ে দেন, যে এটার উপরেই সবাই কাজ করবে, যাতে করে আমাদের ফিডব্যাকটা দিতে হচ্ছে ইজি হয়। শুভ ভাই, আমি আপনাকে ফ্লোর দিচ্ছি আবার। আচ্ছা আচ্ছা, ওকে, দ্যাটস আ ভেরি গুড থিং, বিকজ আমি পার্সোনালি বিলিভ করি সব কিছুই হচ্ছে শেখার, যত কিছু আয়োজন করা হয় সব কিছু ইন্টারাক্টিভ হওয়া উচিত, বিকজ ওয়ান এন্ড কমিউনিকেশন করে আসলে জিনিসটা ইফেক্টিভ হয় না। এক্স্যাক্টলি, ওনারা কি শিখতে পেরেছেন আসলে আমরা তো সেটা জাজ করতে পারবো না। জাস্ট ওনারা হচ্ছে রেজিস্ট্রেশন করলেন, একটা সেশন অ্যাটেন্ড করলেন, চলে গেলেন। আমরা মনে করি, আমার স্কুল মনে করে এই জায়গাটাতে আসলে তাদের মানে দায় শেষ হয়ে যায় না, বরং আমরা আসলে এভালুয়েট করতে চাই যে আমরা তাদেরকে কতটুকু কোয়ালিটি দিতে পেরেছি, বা আমাদের ট্রেনারদের কথাগুলো, আমাদের সেশনগুলো আসলে তারা কতটুকু বুঝেছে। তো ওই জায়গা থেকে এই অ্যাসাইনমেন্টটা আসলে দেওয়া। আচ্ছা, আমি সেক্ষেত্রে চাইবো সবাই হচ্ছে একটা আর্টিকেল লিখে আমাদেরকে পাঠাক। তো সেটা হতে পারে ফিচার অথবা অপিনিয়ন। আমার পার্সোনালি হচ্ছে অপেড বা কলাম খুবই ভালো লাগে, বিকজ বিকজ এর থ্রুতে হচ্ছে আমি নিজের কণ্ঠটা, নিজের কণ্ঠে নিজের মতামতটা হচ্ছে সবার কাছে জানাতে পারি। সো এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এই ধরনের আর্টিকেল। সো আমি এটাই দিতে চাই অ্যাকচুয়ালি, সবাই হচ্ছে যে কোনো একটা টপিকের উপর। সো টপিক সিলেকশনটাও যেহেতু একটা স্কিল, সো এটাও হচ্ছে আমি ফিক্স করে দিচ্ছি না, সবাই হচ্ছে একটা টপিক সিলেক্ট করে সেটার উপরে একটা অপেড যেন লিখে, মানে কলাম, মতামত আর কি, কলাম। Does that work, ভাই? হ্যাঁ, পারফেক্ট। আই থিংক দ্যাট উইল বি পারফেক্ট। সবাই যদি এই জায়গা থেকে হোসেন ভাই, আপনি 10টা মিনিট পরে জয়েন করেন, 9:50 সবাই যদি সবার জায়গা থেকে লাস্ট দিন, যেমন কালকে সারাদিন ওনারা এটা নিয়ে কাজ করবেন, কালকে আবার হচ্ছে ওনারা আমাদের যে লাস্ট সেশনটা আছে, থার্ড ডে সেশনটা অ্যাটেন্ড করবেন। দেন কালকের দিন শেষে পরদিন আমরা আবার তাদেরকে ইমেইল করে জানিয়ে দিব একটা সময়। আই মিন থার্ড ডেটা শেষ করে আমরা একটা ফিডব্যাক সেশন রাখবো, যে সেশনটা কমপ্লিটলি আলাদা হবে। ওই সেশনটাই হচ্ছে আপনি থাকবেন, আমি থাকবো, অ্যাজ ওয়েল এজ ইসলাম ভাই থাকবেন, যেখানে প্রত্যেকের যে অ্যাসাইনমেন্ট, আমরা যে অ্যাসাইনমেন্টটুকু দিব সেটা নিয়ে আসলে সবাইকে আলাদা আলাদা করে ফিডব্যাক দিব। আরেকটা জিনিস হচ্ছে বাংলা বা ইংলিশ যেটাই হোক আর কি, সমস্যা নেই। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো ব্যারিয়ার নাই, ভাষার ক্ষেত্রে কোনো ব্যারিয়ার থাকবে না। যে যেটা প্রেফার করবেন সেটা নিয়ে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার মনে হয় অ্যাসাইনমেন্টটা আপনি কি দিয়ে দিয়েছেন সবাইকে? এখানে লিখে দিতে পারেন চ্যাট বক্সে স্পেসিফিক কোনো টপিক বা স্পেসিফিক কোনো নির্দেশনা যদি থাকে। ওকে, হ্যাঁ আমি নিচ্ছি, আপনি কন্টিনিউ করুন। আচ্ছা, আমি সবার থেকে একটু পার্সোনালি শুনবো যে আজকে আসলে আপনাদের মানে কেমন লেগেছে আমাদের এই আজকে দ্বিতীয় দিনের সেশনটা কেমন লেগেছে। আমাদের সাথে আজকে নতুন জয়েন করেছেন কয়েকজন, যারা গতকালকে ছিলেন না, আমি তাদের থেকে একটু ফিডব্যাক নেব। প্রথমে অনুপম সরকার রয়েছেন আমাদের সাথে। অনুপম সরকার, আপনার থেকে যদি আমরা কিছু শুনতে চাই, যে আপনি আসলে কতটুকু এনজয় করেছেন, কতটুকু শিখেছেন, আমরা আসলে কোন জায়গায় আরো ভালো করতে পারি, আমাদের ইমপ্রুভ, একদম ফ্র্যাঙ্কলি আপনি আমাদের সাথে শেয়ার করুন, আমাদের প্রতি কোনো সাজেশন থাকলে, যাতে করে আমরা আরো ইমপ্রুভ করতে পারি। আচ্ছা, অনুপম সরকার ভাইয়া আছেন? ভাইয়াকে আমরা দেখে আমরা আপুকে আবারও He's not audible, I guess. জাস্ট সবার পার্টি He's audible but not clear. অনুপম ভাইয়া, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, কিন্তু হেডফোন না থাকার কারণে খুব আস্তে আস্তে শোনা যাচ্ছে। একটু কি পসিবল একটা হেডফোন কানেক্ট করে জয়েন করা? আচ্ছা, ইটস ওকে। আপনি তাহলে আপনি একটা কাজ করেন ভাইয়া, আমরা আপনার থেকে একটা রিটেন নিতে চাচ্ছি, ফিডব্যাক নিতে চাচ্ছি। আপনি চ্যাট বক্সে হচ্ছে আপনি লিখে দিতে পারেন। এই ফাঁকে হচ্ছে আমরা চলে যাব, আমাদের আরেকজন পার্টিসিপেন্ট রয়েছেন ইফাত জাহান আপু। আপনার থেকে কিছু মূল্যবান কথা শুনতে চাচ্ছি, আপনার ফিডব্যাকটা আসলে আমরা জানতে চাচ্ছি। আমার ফিডব্যাক বলতে আমার কাছে ভালোই লেগেছে ক্লাসটা করে। আর আমি চেষ্টা করব যে আমি অ্যাসাইনমেন্ট বা যেরকম এটা বলছেন টপিক অনুযায়ী করে দেওয়ার, যেভাবে ভাইয়া বললেন ওই স্ট্রাকচার বা ওই ইয়াগুলো ফলো করে আমি করব। এই তো ভালোই লাগছে ক্লাসটা আসলে, কারণ এটা আমার তোর জন্য এটা ফার্স্ট, আর এই ধরনের ইয়াগুলো আমি ফার্স্টই মানে করতেছি, জানতেছি।
ভালো ছিল ক্লাসটা ওভারঅল। ধন্যবাদ আপু। আমরা কি আরো কোনো জায়গায় ইমপ্রুভ করতে পারি? আপনার কি মনে হয় যে এই জায়গাটা ইমপ্রুভ করা দরকার? আপাতত আমার কাছে এরকম কিছু মনে হচ্ছে না, তো দেখি ক্লাস করার কোনো পরে সমস্যা আসলে নাই। আমার স্কুলের ইমেল, আমার স্কুলের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার ইনবক্স আপনাদের জন্য খোলা থাকবে। যে কোনো সময় সুনাম করতে চাইলে কিংবা বদনাম করতে চাইলে যেটাই আপনার ইচ্ছা হয় আপনি আমার স্কুলকে জানাবেন। সেটা আমার স্কুল, আশা করি আমার স্কুলের যে অথরিটি আছে তারা সেটা খুব ভালোভাবে নেবেন। ধন্যবাদ আপু, ভালো থাকবেন। আশা করি কালকের প্রোগ্রামেও আপনাকে পাচ্ছি। জি জি অবশ্যই। ওকে, আমরা এবারে চলে যাব হচ্ছে মোহাম্মদ আরমান ভাইয়ের কাছে। আরমান ভাই। জি আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আজকের প্রোগ্রাম কেমন লেগেছে? হ্যাঁ শিখতে পেরেছেন আলহামদুলিল্লাহ নাকি আরো ভালো জি করার ভাই। জন্য? ভাই প্রথমে হচ্ছে আমি প্রথম দিকে কিছু সময় ছিলাম না, আমি প্রথমে ওটাতে অ্যাড হলাম, তারপর হচ্ছে কোনো সাউন্ড পাচ্ছিলাম না, তো তারপরে হচ্ছে নামাজে চলে গেলাম, তখন হচ্ছে ব্যাক করার পরে আমি আপনাকে নক দেওয়ার পরে হচ্ছে আমি এটাকে আবার অ্যাড হলাম। তো যতটুকু ছিলাম, যতক্ষণ ছিলাম মানে যতটুকু বুঝতে পারলাম, আজকে তো যে ফার্স্ট, আর এরকম ইভেন্টে ইতোপূর্বে আমার আগে আর আসা হয় নাই, থাকা হয় নাই। তো অ্যাজ এ বিগিনার হচ্ছে যতটুকু বুঝতে পারলাম যে দিস ইজ অ্যান অ্যামেজিং প্ল্যাটফর্ম, মানে হচ্ছে এখান থেকে আমার মনে হয়েছে যে নিজেকে গ্রো আপ করা যাবে, অনেক ভালোভাবে ইয়ে করা যাবে। সো অসংখ্য ধন্যবাদ আমার স্কুলকে, আরিফুল হাসান শুভ ভাইকে তো অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ভাবে এটা রিপ্রেজেন্ট করার জন্য। আর আশা করি ভবিষ্যতে আপনাদের সাথে আমি অবশ্যই কন্টিনিউ করব এবং ভালো কিছু শিখতে পারবো এখান থেকে ইনশাল্লাহ। ধন্যবাদ আরমান ভাই আপনার নাইস ওয়ার্ডস এর জন্য। আমরাও আপনার জন্য শুভকামনা থাকবে, অ্যাজ ওয়েল এজ আমার স্কুল চেষ্টা করবে সবসময় আপনাদের পাশে থাকার জন্য। আর এছাড়াও যে কোনো ফিডব্যাক আমি যেটা বলে দিয়েছি ইমেইলে আমাদেরকে জানাতে পারেন কিংবা আমাদের ইনবক্সে। আমি এখন চলে যাচ্ছে আদিবা তাবাসসুম আপুর কাছে। আপু, কোন স্পেসিফিক জায়গা যে জায়গা আমরা ভালো করতে পারি বা কিংবা আমরা চেঞ্জ করতে পারি, কোনো কিছু ইমপ্রুভ করতে পারি, এনি সাজেশন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমরা আপনাকে শুনতে পাচ্ছি, বলুন। আপনি বলে যান। জি ভাইয়া, আমার ওইরকম কিছু মনে হয় নাই যে আরো ইমপ্রুভের কিছু, বাট অবভিয়াসলি খুব বেশি ভালো লাগছে আজকে প্রোগ্রামটা। এন্ড আমার কিছু জিনিস খুব কনফিউশন ছিল যে টাইপস অফ কন্টেন্ট রাইটিং কিরকম হয়, এন্ড এগুলো আমার কাছে খুব কনফিউজিং লাগতো, সবগুলো একই রকম মনে হতো, বাট এগুলো এখন ক্লিয়ার হয়ে গেল থ্যাঙ্কস টু শুভ ভাইয়া। আর এই অ্যাসাইনমেন্টটা করে ফেলবো ইনশাল্লাহ। এন্ড আমার আমার খুবই ইন্টারেস্টিং লাগছে, আমি ইনশাল্লাহ ট্রাই করব কন্টেন্ট রাইটিং কন্টিনিউ করা। ধন্যবাদ আদিবা আপু। আসলে আমাদের প্রোগ্রাম কিংবা শুভ ভাইয়ের লেকচার সবকিছু মিলিয়ে যদি আপনার মধ্যে এতটুকু স্পৃহা জাগ্রত হয় যে আপনি কাল থেকে, পরশু থেকে কিংবা এক মাস পরে থেকে হলেও যদি লেখালেখি শুরু করেন, এটাই হবে আমার স্কুলের সবচাইতে বড় অ্যাচিভমেন্ট। আমরা এবার হচ্ছে আঞ্জুমা আহমেদ আপুর থেকে হচ্ছে ওনার ফিডব্যাক জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে ভাইয়া মানে সেশন নিয়ে কি বলবো, বিষয়টা ফুলি নতুন ছিল, তো ভুল আজ থেকে না সেটাও কিছু বলতে পারবো না, কিন্তু ভাইয়া এত অল্প সময়ে এত বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলেছেন, এটা অনেক কিছু ছিল এবং অনেক কিছু মানে এত অল্প সময়ের মধ্যে জানা পসিবল হয়েছে, যার কারণে আপাতত কি ইমপ্রুভ করা যাবে বা কি না সেটা বিষয়ে কিছু বলতে পারবো না। কিন্তু থ্যাঙ্কস সবাইকে, আমার স্কুলকে, শুভ ভাইয়াকে, সবাইকে এই এমন একটা সেশনের আয়োজন করার জন্য ভাইয়া। ধন্যবাদ আপু আপনার নাইস ওয়ার্ড গুলোর জন্য। আমাদের সাথে আরেকজন ছিলেন, আরেকজন শুভ ভাইয়া ছিলেন, খুব সম্ভবত নেটওয়ার্ক প্রবলেমের কারণে উনি লিভ নিয়েছেন। আমাদের সাথে আরেকজন আছেন রহমান তপু ভাই। ভাই আমরা আপনার থেকে একটা ফিডব্যাক চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন লেগেছে প্রোগ্রাম? হ্যাঁ ভাইয়া, খুবই ভালো লাগছে। ওভারঅল পারফরমেন্স গুড ভাই, অনেক ভালোই লাগছে ভাই। আমি শুনতেছিলাম এবং কোশ্চেন করার ছিল, বাট কোশ্চেন অ্যান্সারগুলো পাইছি ভাই। বুঝছেন, আমার আর কি ডিসক্রিপশন আর লেখার জন্য অনেক কনফিউশন ছিল, যেগুলো কালকে কিছু ধারণা পাইছি এবং আজকেও কিছু ধারণা পাইছি। সো ওভারঅল পারফরমেন্স ভাই গুড, অনেক সুন্দর লাগছে ভাই। থ্যাংক ইউ আরিফুল হাসান শুভ ভাই এবং সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রহমান তপু ভাই।
আমরা সবার থেকে মোটামুটি সবার সাজেশন শুনেছি, সবাই বেশিরভাগ মানুষ আমাদেরকে প্রশংসাই করেছে, আমরা আসলে কিছু নিন্দাও শুনতে চাচ্ছিলাম। হ্যাঁ, অনুপম সরকার উনি হচ্ছে লিখে পাঠিয়েছেন ফিডব্যাকটা, আর আই গেস আরেকজন বাকি আছে, তাসলিমা বেগম। হ্যাঁ, আমরা আপুর কাছে যাচ্ছি, অনুপম সরকার ভাইয়ারটা আমি সবাইকে একটু পড়ে শোনাচ্ছি। দিস ওয়াজ মাই ফার্স্ট ওয়ার্কশপ অন দ্য কন্টেন্ট রাইটিং। দ্য প্রেজেন্টেশন ওয়াজ গুড এনাফ। As a beginner, that was enough for me. I hope we will learn something important from this workshop. Thank you, bhai. Thanks for your nice words. আমরা হচ্ছে সবশেষে চলে যাব হচ্ছে তাসলিমা বেগম আপুর কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম। আমি আসলে গতদিনের ইয়েটাতে থাকতে পারিনি, আমি ইমেলটা চেক করেছি রাতে, তো সেজন্য আমার খুব আফসোস লাগছে যে আমি একটা সেশন মিস করে ফেলেছি। তো আজকের সেশনে এসে মনে হচ্ছে যে খুব বেশি মিস করছি, অনেক কিছু জানার ছিল, ওইটাতে হয়তো আরো বেশি কিছু জানতে পারতাম। তো আজকের সেশনে শুভ নাম ধরেই বলছি যেহেতু ও আমার ব্যাচমেট, তো ও অনেক সুন্দরভাবে বুঝিয়েছে সবগুলো, যেগুলো সম্পর্কে হচ্ছে আমি আগে জানতাম না। তো আজকে খুব ডিটেইলস জানতে পারছি, তো আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সবাইকে। অসংখ্য ধন্যবাদ আপু। আচ্ছা, সবার কনসার্নের জন্য আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যারা মিস করেছেন তাদের কথা ভেবে আমার স্কুল সিদ্ধান্ত নিয়েছে যারা যারা মিস করেছেন তাদের জন্য, অ্যাজ ওয়েল এজ যারা ছিল তারাও যদি থাকতে চান, আমরা পুরো প্রোগ্রামটা শেষ করার পরে, আই মিন আমাদের কালকে থার্ড সেশনের পরের দিন আমরা আবার আপনাদেরকে ইমেল করে জানিয়ে দিব যে আমরা কখন সেশনটা ক্লাস থাকবে। এরপরে একদম প্রোগ্রাম শেষ হয়ে গেলে আমরা হচ্ছে আবার প্রথম দিনে যে সেশনটা রয়েছে যেটা আপনারা মিস করেছেন সেটা হচ্ছে আমরা আবার রিপিট করব। ইদার সেটা আমি রিপিট করব, আদারওয়াইজ আমাদের শ্যাম ভাইয়া রিপিট করবেন। তো টেনশনের কিছু, আমরা কিন্তু এই যে আজকের সেশনটা আর কালকের সেশনটা এটা কিন্তু রিপিট করব, যেহেতু আমাদের প্রথম ক্লাসে হচ্ছে অনেকে রেজিস্ট্রেশন করার পরও থাকতে পারেননি, এবং হচ্ছে আমাদের একটু টেকনিক্যাল প্রবলেম ছিল যার জন্য আমরা প্রোগ্রামটা রেকর্ড করতে পারিনি। আমাদের প্রোগ্রামটা রেকর্ড হয়েছে কিন্তু অডিও রেকর্ড হয়েছে, ভিডিও রেকর্ড হয়নি। তো ওই জায়গা থেকে সবার কথা ভেবে আমরা হচ্ছে সেশনটা আবার রিপিট করব। আমরা হচ্ছে ইমেইলে আপনাদেরকে জানিয়ে দিব যে কখন কবে কিভাবে হচ্ছে আমরা সেশনটা হচ্ছে রিপিট করব। তো কালকের সেশন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকবে। আর আমার স্কুল সবসময় যেটা বলে, আমার স্কুলের মটো যেটা, সেটা আমি সবাইকে আবারও বলতে চাচ্ছি যে লার্ন, লাভ এন্ড লিভ। আমি সবশেষে আবারও ফ্লোর দিয়ে দিচ্ছি আমাদের আরিফুল হাসান শুভ ভাইয়ের কাছে। ভাই হচ্ছে তার কনক্লুডিং রিমার্কস দিয়ে যদি পারমিশন দেন, দেন আমরা হচ্ছে প্রোগ্রামটা আজকের মতো সবাইকে হচ্ছে গুড বাই করব। Okay. Thank you so much. Thank you so much for your nice words and good feedback. তো আমরা আসলে ভাই যেমন বলছিলেন যে আমরা আসলে ওয়েট করছিলাম কিছু কনস্ট্রাকটিভ কথার জন্য, বাট যেহেতু সব পজিটিভ ওয়ার্ডস এসেছে, আমরা ধরে নিচ্ছি যে আপনারা আসলে মানে প্রোগ্রামটা ফ্রুটফুল ছিল আপনাদের জন্য। সো যেমনটা বলছিলেন ভাই যে আমরা সাকসেসফুল হব তখনই যখন আপনারা আসলেই হচ্ছে এটা অ্যাপ্লাই করে আপনাদের লেখালেখি শুরু করবেন। সো দ্যাটস অ্যাকচুয়ালি ট্রু, আপনারা শুরু করেন। অ্যান্ড আমার স্কুলের জন্য অনেক বেশি শুভকামনা, যেহেতু নতুন প্ল্যাটফর্ম, মানে পথ চলার একদম শুরুতে আছে। আমরা দোয়া করি, আমি পার্সোনালি অনেক দোয়া করি যেন আমার স্কুল অনেক দূর এগিয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। এবং কালকে আমাদের হচ্ছে লাস্ট সেশন, ডোন্ট মিস। আই গেস টাইম মতো সবাই জয়েন করে ফেলবেন। থ্যাংক ইউ, গুড নাইট। শুভ ভাই, তাহলে আমরা প্রোগ্রাম আজকের মতো সমাপ্তি ঘোষণা করছি। ওকে, সবাই ভালো থাকবেন, সবার জন্য আবারও শুভকামনা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম, আল্লাহ।